ম্যাক্সওয়েলস ইকুয়েশনস। ম্যাক্সওয়েলের ইকুয়েশন মানে হলো ম্যাক্সওয়েলের কিন্তু এখন পর্যন্ত কোনো কন্ট্রিবিউশন এখন পর্যন্ত দেখি নাই। আমরা এই চারটা ল অলরেডি দেখেছি আলাদা আলাদা করে। গসেস ল, এটা নো নেম বলতেছে, কিন্তু এটা গসেস ল ফর ম্যাগনেটোস্ট্যাটিক্স অনেক বইতে বলে সেকেন্ড লটা। থার্ড লটা হলো ফ্যারাডেজ ল, এটা আমরা জানি, এবং ফোর্থ লটা হলো অ্যাম্পিয়ার্স ল। এই চারটা ল আমরা এখন একসাথে করলাম। একসাথে করার পরে এই চারটা ল দিয়ে ম্যাক্সওয়েল কাজ করা শুরু করলো। কাজ করা শুরু করার আগে একটা ইনকনসিস্টেন্সি আছে। ইনকনসিস্টেন্সিটা হলো আমরা সবাই তো ভেক্টর পড়াইছি, ভেক্টর অ্যালজেব্রা। এখন বোধহয় মেকানিক্সে পড়ান না ভেক্টর অ্যালজেব্রা, ফার্স্ট ইয়ারের মেকানিক্সে ছাত্রদের? জি স্যার, জি স্যার। তো আমরা সবাই জানি যে ডাইভারজেন্স অফ এ কার্ভ, ডাইভারজেন্স ডট ই, এটার যদি কার্ল অফ ই, এটার যদি ডাইভারজেন্স নেই, এটা সমান শূন্য। এটা শূন্য হইতে হবে, এটা ম্যাথমেটিক্যাল, এর ভিতরে কোনো ফিজিক্স নাই, এটা জাস্ট ম্যাথমেটিক্স। অঙ্ক করলে পরে আপনি অঙ্ক করে এটা প্রমাণ করতে পারেন, এবং প্রমাণ ছাত্রদের করতে হয়। তাহলে এখন এইটা আমি যদি অ্যাপ্লাই করি, এই কার্ল অফ ই এর যে সূত্রটা আছে, এই যে এইটা ফ্যারাডেজ ল, এখানে এই কার্ল অফ ই এর উপরে ডাইভারজেন্স দিব, তাহলে এখানে ডাইভারজেন্স ডট বি আসবে। ডাইভারজেন্স ডট বি সমান শূন্য। এই যে এখানে এটাকে ডাইভারজেন্স দিব, বাম দিকে ডান দিকে ডাইভারজেন্স বি শূন্য, তার মানে এটা ডাইভারজেন্স অফ কার্ল অফ ই সমান শূন্য। এটা প্রমাণিত হইল। ঠিক আছে, হোয়াট অ্যাবাউট আরেকটা কার্ল অফ বি এর একটা সূত্র আছে, এই যে এইটাকে যদি আমি এখন করতে চাই, তখন কি হবে দেখেন। এই ডাইভারজেন্স অফ কার্ল অফ বি, এটা হলো ডাইভারজেন্স ডট জে। এই যে এখানে ডাইভারজেন্স অফ জে, ডাইভারজেন্স অফ জে হলো, ডাইভারজেন্স অফ জে মানে কি? মাইনাস ডেল রো বাই ডেল টি, মানে এটা হলো কন্টিনিউটি ইকুয়েশন। মাইনাস ডেল রো বাই ডেল টি, হ্যাঁ, এটা হলো ইকুয়েশন অফ কন্টিনিউটি। কন্টিনিউটি ইকুয়েশন, যেটা আমরা আজকের ক্লাসে একটু আগে দেখছি। দিস ইজ কন্টিনিউটি ইকুয়েশন। তাহলে এটাকে যদি আপনি ওখানে বসান, ডাইভারজেন্স অফ জে, দিস ইজ নট জিরো, নট ইকুয়াল টু জিরো। এখন এইটা জিরো হবে যদি রো এর সাথে, রো যদি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, রো বা চার্জ ডেন্সিটি। রো কখন পরিবর্তন হবে? সময়ের সাথে সাথে, যদি মানে ওই স্টেডি কারেন্ট, তাহলে এই স্টেডি কারেন্টের ক্ষেত্রে জে ইজ জিরো, রো পরিবর্তন মানে সময়ের সাথে সাথে যে পরিবর্তন সেটা কনস্ট্যান্ট, কাজে ওইটা ঠিক আছে। রো ইজ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম, সেটার ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আমরা তো বেশিরভাগ ক্ষেত্রেই ইলেকট্রোম্যাগনেটিজম যখন করব, ইলেকট্রোডাইনামিক্স করব, আমরা ডাইনামিক্সে অবশ্যই চার্জ চেঞ্জ হবে, ফিল্ড চেঞ্জ হবে, চেঞ্জ হবে, যেও পরিবর্তন হইতে বাধ্য। যখনই আমরা ওয়েভের কথা চিন্তা করব, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তখনই অবশ্যই এগুলো পরিবর্তন হবে। এবং এই পরিবর্তনটাকে তখন তাহলে এটা ইনভ্যালিড হয়ে গেল। এই যে এই ম্যাথমেটিক্যাল আইডেন্টিটি ইজ নট রাইট এনিমোর। তাহলে এখন এটাকে সলভ করতে হবে। কিভাবে ম্যাক্সওয়েল কিভাবে সলভ করলো? হাউ ম্যাক্সওয়েল ফিক্সড অ্যাম্পিয়ারস ল। ও করলো কি, যে ডাইভারজেন্স যে ইকুয়াল টু ডি রো ডিটি, এখানে রো সমান সমান ওই অ্যাম্পিয়ারস লটা এখানে বসাইলো, ওই যে গসেস লটা বসাইলো। ডাইভারজেন্স এই রো সমান বাই এপসাইলন ইকুয়াল টু ডাইভারজেন্স ডট, এটা বসাইলো, এটাকে এই ফর্মে নিয়ে আসলো। এই ফর্মে নিয়ে আসার পরে এই ডাইভারজেন্স ডট জে, যেটা আমার ওই ইকুয়েশনে ছিল, এখানে যে এই টার্মটা এক্সট্রা আসলো আর কি, এই টার্মটা। এখন আমার ওই অ্যাম্পিয়ার্স লর সাথে এরকম এই টার্মটা আমি অ্যাড করলাম। এই টার্মটা যদি অ্যাড করি, তাহলে এই যে ইকুয়েশনে এই যে এই ডাইভারজেন্স ডট জে আছে, এখানে যে আরেকটা সেকেন্ড টার্ম আসে, ওই টার্মের সাথে এই টার্মটা ক্যান্সেল হয়ে যায়। এই টার্মটা ক্যান্সেল হয়ে যায়, ওই এক্সট্রা টার্ম থাকে, এক্সট্রা টার্ম উইল বি ক্যান্সেল আউট। তাহলে আমার
ম্যাক্সওয়েলের কাজটা হইলো কি, অ্যাম্পিয়ার্স ল যে এইটুক ছিল এর সাথে এই টার্মটা অ্যাড করলো, এই যে এপসাইলন নট ডি ডিটি এর সাথে মিউ নট দিয়ে গুণ করে, জাস্ট অ্যাডিং দিস টার্ম, দিস ইজ দ্য কন্ট্রিবিউশন অফ ম্যাক্সওয়েল। এবং এই টার্মটা অ্যাড করার পরে এখন যদি ডাইভারজেন্স ডট ই নেন আপনি, এখানে যদি ডাইভারজেন্স ডট জে করেন, ডাইভারজেন্স জে সমান ডি রো ডিটি, ডি রো ডিটি হইলে এই টার্মটা আসবে, এখানে এই টার্মটার অলরেডি পজিটিভ আছে আর এটা নেগেটিভ, এই দুইটা অ্যাড করলে পরে এই দুইটা টার্ম ক্যান্সেল আউট, এই দুইটা টার্ম ক্যান্সেল আউট, তাহলে ডাইভারজেন্স ডট কার্ল অফ বি সমান 0। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এটা শূন্য করলে লাভটা কি স্যার? এটা তো আইডেন্টিটি ভাই, মানে করেন যে কোন একটা কনস্ট্যান্টকে টাইমের সাপেক্ষে কোন একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন নিছেন, এটা সমান 0 হবে না? শূন্য হবে, জি। এই কিন্তু divergence of curl of a vector is always 0. This is divergence of curl of a vector, curl of any vector. এটার যদি ডাইভারজেন্স নেন, has to be equal to 0. This is অঙ্ক, just mathematics, plain mathematics, আপনি করে দেখেন। না, এটা করতে পারি স্যার, এটা করেছি, করতেও পারি, কিন্তু স্যার এইখানে যে একটা ভেক্টর, এইখানে আপনার কার্লি আর কার্ল অফ বি, বি তো আমরা জানি যে ম্যাগনেটিক কি বলে ইন্ডাকশন ভেক্টর, বি সমান মিউ নট এইচ। এইখানে এটা শূন্য হওয়ার কোনো সিগনিফিকেন্স আছে কিনা স্যার, এটা জানার জন্য। না না, সিগনিফিকেন্ট এই টার্মটা ইন্ট্রোডিউস করছে, এটার বিশাল সিগনিফিকেন্স আছে, ওখানে আমরা যাইতেছি। তার আগে আমি একটু বলি সিগনিফিকেন্স মানে কি, এই টার্মটা কেন অ্যাড করলো, এই টার্মটা অ্যাড করার ফলে এখন আমার কনসিস্টেন্ট হইলো একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা ডিরাইভ করছে ম্যাগনেটোস্ট্যাটিক্স এর জন্য। ম্যাগনেটোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে যে কনস্ট্যান্ট, এবং সেইখানে কোনো অসুবিধা নাই, আমার এই ম্যাক্সওয়েলস ইকুয়েশন বা অ্যাম্পিয়ার্স ল ম্যাগনেটোস্ট্যাটিক্সে ভ্যালিড, কোনো অসুবিধা নেই। যখনই যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, কারেন্ট যখন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড মানে চেঞ্জিং কারেন্ট বা চেঞ্জিং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য, তখন তো এইটা ভ্যালিড না। এটা অঙ্ক করলে পরে লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। জি জি স্যার, এটাই জানার লেফট জন্য হ্যান্ড স্যার। সাইড ইজ ইকুয়াল টু নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ওটা যদি হয় তাহলে পরে তো আমার এটা ভ্যালিড, ওটা তখন ফিক্স করতে হবে। মানে আগের কন্ডিশন ছিল স্টেডি স্টেটের ক্ষেত্রে, অ্যাম্পিয়ার, হ্যাঁ, তখন ম্যাক্সওয়েল এই টার্মটা অ্যাড করলো, এই টার্মটা অ্যাড করার ফলে এখন একটা এই আমার এই ইনকনসিস্টেন্সি থাকলো না, ম্যাথমেটিক্স লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হইলো, আমার সুবিধাও হইলো। এই সুবিধাটা কি একটু পরে দেয়। কেউ কি হাত তুলছেন? আলাউদ্দিন সাহেব, হ্যালো স্যার। এমনি চাপ লেগে উঠে গেছে স্যার, সরি স্যার। স্যার তো দেখি হাত তোলা রয়েছেন। হ্যাঁ স্যার চাপ লেগে উঠে গেছে স্যার, সরি স্যার। আচ্ছা, অসুবিধা নাই, আপনি ওটা আবার বন্ধ করে দেন, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বুঝলাম তো, মানে লেফট ওই অঙ্কটা ঠিক করার জন্য ম্যাথমেটিক্স হ্যাজ টু বি অলওয়েজ রাইট, লেফট হ্যান্ড হ্যাজ টু বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। হ্যালো, হ্যাঁ স্যার, চার্জ ডেনসিটি চেঞ্জ হলে, চার্জের ডিস্ট্রিবিউশন চেঞ্জ হলে, ভ্যারিয়েবল হলে, সেই ক্ষেত্রে আমাদের ওই নতুন একটা টার্ম আসছে, তাই তো স্যার? জি 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 জি, চার্জ মানে এই চার্জ যদি চার্জের যদি চেঞ্জ হয়, সে সাথে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এবং ওই ম্যাগনেটিক ফিল্ড একটা কন্ট্রিবিউশন আসবে। আচ্ছা, তাইলে এর মানে হইলো কি, আমার এই আমরা তো অলরেডি জানি যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউসেস অ্যান ইলেকট্রিক ফিল্ড, ফ্যারাডেজ ল থেকে জানি এইটা। এখন এখান থেকে দেখলাম যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, এই যে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হইতেছে এবং তার সাথে সাথে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ডে একটা পরিবর্তন আসবে। তাহলে এটা একটা পুরা স্পেকট্রামটা তৈরি হইলো, যে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গতে changing electric field will be associated with a changing magnetic field, changing magnetic field will be associated with a changing electric field, মানে এটা একটা আরেকটার পরিপূরক। হ্যাঁ, এইভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়। এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিভাবে তৈরি হয়, কিভাবে ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশনটা তৈরি করলো, সেটা আমরা এখন আমরা একটু পরে দেখব। এই ম্যাক্সওয়েল এটার নাম দিছিল ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যাই হোক ওগুলা নিয়ে আমাদের এখন দরকার নেই কথা বলা। এখানে জাস্ট হাউ
ম্যাক্সওয়েল ফিক্স দ্য অ্যাম্পিয়ারস ল, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা এখান থেকে আমরা দেখলাম। এখন দেখার পরে আমার ম্যাক্সওয়েলের ইকুয়েশন দাঁড়াইলো এইটা, ওই এই টার্মটা অ্যাড করলো ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারস লতে, এবং এটাই ম্যাক্সওয়েলের কন্ট্রিবিউশন। এইটা সহ এখন আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোডাইনামিক্স করতে গেলে আমার আর কি কি লাগে, এই লরেন্স ফোর্স লাগে এবং কন্টিনিউটি ইকুয়েশন লাগে। এই চারটা ল, লরেন্স ফোর্স এবং কন্টিনিউটি ইকুয়েশন, এই হইলে পরেই মোটামুটি আমাদের ইলেকট্রোডাইনামিক্সে মোটামুটি হয়ে যায়। আমার যদি রো এবং জে যদি সোর্স না থাকে, রোটা হইলো চার্জ ডেন্সিটি, জেটা হইলো কারেন্ট ডেন্সিটি, এই দুইটা যদি শূন্য করে দেই, সেই ক্ষেত্রে ম্যাক্সওয়েলস ল হইলো এরকম। আর যদি আমার ম্যাটেরিয়ালস থাকে, ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল মানে আইদার ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল বা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আপনার যেরকম যে এইগুলা যে দিয়ে করছে, এটা এত কিছু না করে আমরা পরেরটায় যাই, মানে এই ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ম্যাটার, এগুলো আমরা ওই আগের চ্যাপ্টার গুলাতে দেখছি, রো বি জে বি, বাউন্ড চার্জ এবং বাউন্ড কারেন্ট ডেন্সিটি, এবং সেইখান থেকে এই জিনিসগুলো আগের চ্যাপ্টারে দেখছি, এবং সেখান থেকে দিস ইজ দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ম্যাটার, ম্যাটারের ক্ষেত্রে এগুলা উই হ্যাভ সিন। এই ইকুয়েশনটা জাস্ট কোনো পরিবর্তন নাই, এছাড়া অন্যগুলাতে আপনার একটু এই এটা এবং ফ্যারাডেজ ল, এই দুইটা একই আছে, এই দুইটা একটু পরিবর্তন হয়েছে, এখানে জে এফ আসছে, রো এফ আছে। তাহলে এই হইলো আমার ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ম্যাটার, এবং আপনার ওই পি এম ডি এইচ এগুলোর সাথে কি রিলেশন, এগুলো আপনারা ফার্স্ট ইয়ারের বইতেও দেখছেন, ওই একই জিনিস আবার এখানে একসাথে করে দেখাইছে, যেহেতু এগুলো আমার লাগবে। এইটা হইলো আমার যে ডিফারেন্সিয়াল ফর্ম দেখলাম, এগুলো যদি ইন্টিগ্রাল ফর্ম দেখতে চাই, দিস আর দ্য ইন্টিগ্রাল ফর্ম, এবং এইখানে আপনার বাউন্ডারি কন্ডিশন গুলো দেখছি, যে ম্যাটারের ক্ষেত্রে একটা সারফেস সিগমা যদি থাকে, সিগমা হইলো সারফেস চার্জ ডেন্সিটি, তাহলে এই নিচে এবং উপরে ইলেকট্রিক ফিল্ডের মান, এবং যদি ম্যাটারের ভিতর থাকে তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্টের মান কিভাবে চেঞ্জ হয়, বাউন্ডারি কন্ডিশন অঙ্ক করতে, ইলেকট্রোস্ট্যাটিক্স করতে এগুলো প্রয়োজন। ঠিক একই রকম ভাবে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও আমরা দেখছি, একটা যদি সারফেস কারেন্ট থাকে তাহলে এই বাউন্ডারি কন্ডিশন গুলা এখানে আছে, এগুলা আপনাদের মাঝে মাঝে অঙ্ক করতে প্রয়োজন হইতে পারে। এই যে তাহলে এখানে আমাদের সব সামারাইজ করলো, যতগুলা আমার বাউন্ডারি কন্ডিশন আছে, এই দুইটা হলো ইলেকট্রিক ফিল্ডের জন্য, এই দুইটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য। ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার প্যারালাল কম্পোনেন্ট, ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার এবং প্যারালাল কম্পোনেন্ট। এই চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করি। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে ওই পয়েন্ট অফ ভিউ থেকে যে এখানে আপনার ম্যাক্সওয়েলের ইকুয়েশন আছে, এবং সে প্রথম আমাদের ওই অ্যাম্পিয়ারস লটাকে মডিফাই করলো। আমরা ওই আরেকটা ইকুয়েশন গুলো আমরা অলরেডি বলছি, এখানে লট অফ সিগনিফিকেন্স আছে, একটু আগেও বলছি আমরা যে ডি রো ডিটি ইকুয়াল টু মাইনাস ডাইভারজেন্স ডট জে, এই জিনিসটা হইলো কন্টিনিউটি ইকুয়েশন, এবং এই কন্টিনিউটি ইকুয়েশনের ডিরাইভেশনটা ওইখানে দেখাইছে কিভাবে ডিরাইভ করলাম, এবং এইটা হইলো কনজারভেশন অফ মাস বা কনজারভেশন অফ চার্জ, সেটা এখান থেকে পাওয়া যায়। আমরা তখন বলছিলাম যে আরো কন্টিনিউটি ইকুয়েশন আছে বা আরো কনজারভেশন আছে, এনার্জি কনজারভেশন, এনার্জির কনজারভেশনটা এখন আমরা দেখব। আমরা জানি যে আমাদের যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যেমন ডাইপোল থাকে, ডাইপোল বাড়ালে যত ডাইপোল বাড়াবেন, ডাইপোল মোমেন্ট বাড়বে, তত ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এনার্জি স্টোর থাকবে, এবং এই এনার্জি ডেন্সিটি ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড উইল বি গিভেন বাই দিস। এবং ঠিক একই রকম ভাবে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর ভিতরে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস করে এনার্জি স্টোর করতে পারেন, এবং এনার্জি ডেন্সিটি ইন ম্যাগনেটিক ফিল্ড উইল বি গিভেন বাই দিস। এই দুইটাই আপনারা এইচএসসির বইতে আছে, এবং আপনারা এগুলা ফার্স্ট ইয়ারের রেজুই খালিডেটে ছাত্রদের পড়াইছেন। এখন এই দুইটা যদি আমার যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে একসাথে, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, ওই দুইটা শুধু যোগ হবে। এই দুইটা যোগ হইলে পরে
Energy stored in electromagnetic fields. Total energy stored in electromagnetic field can be written like this. UEM. এটা হলো টোটাল, যেহেতু আমি ইন্টিগ্রেশন করছি। কারো কি মাইক্রোফোন খোলা নাকি? কে মাইক্রোফোন জানি খোলা? আচ্ছা, যাই হোক, মাইক্রোফোনটা বন্ধ করে দেন আপনারা কথা না বললে। আচ্ছা, এখন আমরা এখানে হলো স্টোরড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ভিতরে স্টোরড এনার্জি কতটুকু সেটা আমরা পাইলাম। এখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো কাজ করে তারা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডান করতে গেলে পরে সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এটা আমি এই ডিরাইভেশনে যাচ্ছি না, ডিরাইভেশনে এই 2 মিনিট বললে পরে করা যাবে, কিন্তু আমাদের সময় যেহেতু কম। এটা হইলো DWDT, ডব্লিউ ওয়ার্ক ডান। একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ফলে যেহেতু কাজ করব, সেই কাজটা হবে কি, ওর ভিতরে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, ওই ফিল্ডের যে এনার্জি আছে, ওই এনার্জির রেট অফ চেঞ্জ, এবং এই যে ভলিউমের ভিতরে আমি কাজ করতেছি, এই ভলিউম থেকে কতখানি এনার্জি বের হয়ে চলে যাচ্ছে পার ইউনিট এরিয়া, পার ইউনিট টাইম, ওইটার পরিমাণ, এই যে মাইনাস। আমি যতটুকু কাজ করতেছি, এই কাজটা করতেছি, আমার স্টোরড এনার্জি আছে সেটা কতটুকু খরচ হইলো এবং কতটুকু এনার্জি ওই ভলিউম থেকে বের হয়ে চলে গেল, ওই দুইটার যোগফলের সমান। এটা হইলো আমাদের কনজারভেশন অফ এনার্জির ইকুয়েশন। এইখানে দেখেন এই যে E ক্রস বি 1/μ0। আচ্ছা, এটাকে বলে পয়েন্টিং থিওরাম, এই জিনিসটাকে বলে পয়েন্টিং থিওরাম। আর E ক্রস বি বাই 1/μ0 এটাকে বলে পয়েন্টিং ভেক্টর, এই যে পয়েন্টিং ভেক্টর। এবং দি এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া ট্রান্সপোর্টেড বাই দ্য ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যতখানি এনার্জি একক সময়ে পার ইউনিট এরিয়া, একটা এরিয়ার যে কোনো এরিয়া আছে, ওই ফ্লাক্স আর কি, এনার্জি ফ্লাক্স কতখানি নিয়ে যাচ্ছে সেটাকে পয়েন্টিং ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়। এবং এটাকে বলে পয়েন্টিং থিওরাম। এই পয়েন্টিং থিওরামটা হলো ইন্টিগ্রাল ফর্মে আছে, আমি এটাকে ওই ডিফারেন্সিয়াল ফর্মে নিতে চাই। যেমন ডাইভারজেন্স ডট জে ইকুয়াল টু ডি রো বাই ডিটি, ঠিক একই রকম ফর্মে আমি নিতে চাই। তাহলে নেওয়াটা আমরা কিভাবে নিতে পারি? এই জিনিসটা হলো ইউইএম, এটা একটু আগে আমরা দেখছি, আর এইটা হলো এস। তাহলে দেখেন এইটাকে আমি এখন এই যে এখানে ইউইএম দিলাম, এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যতক্ষণ স্টোরড এনার্জি। আর এখানে এস ডট ডিএ, এটাকে সারফেস ইন্টিগ্রেশন। এই সারফেস ইন্টিগ্রেশনটাকে আমরা যদি ওই আর ডিডব্লিউডিটি যতখানি আমি কাজ করতেছি, এটাকে এই ইউ মেকানিক্যাল, এটা একটা টার্ম আমরা ডিফাইন করি, ওই যে কাজটা করতেছি ডিনোট দ্য মেকানিক্যাল এনার্জি ডেন্সিটি, যে কাজটা করতেছি, কাজ করা মানে হলো মেকানিক্যাল ওয়ার্ক। হ্যাঁ, মেকানিক্যালি যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে আমি কি কাজ করব, যেমন ধরেন যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন করে, ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন করে আপনি মোটর চালাইতে পারেন। মোটর চালাইলে পরে সেখানে একটা মোটরের টর্ক হইলো, ঘুরাইলেন, একটা লুপ ঘুরাইলেন, অনেকগুলা লুপ ঘুরাইলেন, ঘুরায় আপনি টর্ক ক্রিয়েট করে আপনি কাজ করলেন। তো সেই কাজের ডেন্সিটি ডিডব্লিউডিটি কে এইভাবে দেখতে পারি আমি, ডিডিটি ডব্লিউ ইকুয়াল টু দিস। এই ইউ তাহলে এই যে ইউ স্মল ইউইএম, এটা হলো ক্যাপিটাল ইউইএমটা হইলো টোটাল এনার্জি ডেন্সিটি স্টোরড ইন অ্যান ফিল্ড, আর স্মল ইউইএম হইলো পার ইউনিট ভলিউম দিয়ে ভাগ করা। তাহলে এটা হইলো এনার্জি ডেন্সিটি ইন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তাহলে ইউ মেকানিক্যাল ইউইএম, এই দুইটা যদি আমি এই ইকুয়েশনে বসাই দেই, এই যে ইকুয়েশনে, এখানে ইউ মেকানিক্যাল দিলাম, এখানে ইউইএম দিলাম, এখানে এস ডট ডিএটাকে যদি আমি গসেস ডাইভারজেন্স থিওরাম ইউজ করে
ডাইভারজেন্স ডট এস ডিভি এই ফর্মে লিখি, তাহলে সবগুলাই ভলিউম ইন্টিগ্রাল চলে আসলো। এইটা একটা ভলিউম ইন্টিগ্রাল, এইটার একটা ভলিউম ইন্টিগ্রাল, এইটা একটা ভলিউম ইন্টিগ্রাল। তাহলে ভলিউম ইন্টিগ্রালের ইন্টিগ্র্যান্ড গুলা যদি আমি এখন একসাথে করি, এই দাঁড়াইলো আমার ডিফারেন্সিয়াল ফর্ম অফ পয়েন্টিং থিওরাম। তাহলে এইটা দেখেন আপনার এই ইকুয়েশনের অ্যানালগাস। এইটা হলো কনজারভেশন অফ মাস বা কনজারভেশন অফ চার্জ, কোন ফর্মে ইউজ করবেন, যে ফর্মে ইউজ করবেন সেটা। আর এইটা হলো কনজারভেশন অফ এনার্জি। দেখেন একই ফর্মে চলে আসলো, কি কি ইন্টারেস্টিং। এই রোটা হইলো চার্জ ডেন্সিটি আর এগুলো হইলো এনার্জি ডেন্সিটি। যেটা হইলো কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট হইতে পারে, প্রবাবিলিটি কারেন্ট হইতে পারে। এসটা হইলো আপনার ওই কারেন্ট, এনার্জি কারেন্ট, এনার্জির কারেন্ট। এনার্জি ফ্লো করতেছে পার ইউনিট এরিয়া, পার ইউনিট টাইম, এ হইলো এস। এবং অ্যানালজি কি সুন্দর, অ্যানালগাসলি আমি দুইটা কনজারভেশন দেখলাম। এরপরে কিছু অঙ্ক টঙ্ক আছে, এগুলা আপনার ওয়ার্কআউট প্রবলেম গুলা দেখবেন। আমরা এনার্জি দেখছি, এখন মোমেন্টাম দেখতে চাই। মোমেন্টাম আপনারা অ্যাস্ট্রোফিজিক্স, আমাদের এখানে একটা কোর্স আছে, এবং অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, স্পেস সায়েন্স, এগুলা নিয়ে তো আমাদের ফিজিক্সের, আমি জানি না পরে যদি সিলেবাস চেঞ্জ হয়, অ্যাস্ট্রোফিজিক্স একটা কোর্স ইম্পর্টেন্ট। পৃথিবীর সব দেশেই ফিজিক্সের ছাত্ররা একটু অ্যাস্ট্রোফিজিক্স পড়ে, আমাদের এখানে মিসিং জাতীয় বিশ্ববিদ্যালয়। এবং এটা যে খুব কঠিন তা না। এখন এই আমাদের যে রকেট যে প্রপালশন এবং রকেট যায়, রকেটে আপনার নিউটনস থার্ড ল অফ মোশন, সেটা ইউজ করে রকেটের প্রপালশন হয়। এটা আপনারা ফার্স্ট ইয়ারে পড়াইছেন ছাত্রদের, এবং এর অঙ্ক টঙ্ক আছে, পড়াইছেন, অঙ্ক করাইছেন। এছাড়া আরেক ধরনের প্রপালশন আছে, এটা হইলো যে ফোটনের মোমেন্টাম আছে, এটা তো আপনারা জানেন। ফোটনের মোমেন্টাম আছে, এবং সেটার থেকে আপনি আপনি কম্পটন এফেক্টের ডিরাইভেশন করতে যায়, আপনি ফোটনের মোমেন্টাম দেখছেন। ফোটনের মোমেন্টাম দিয়ে আপনার ইলেকট্রনকে আপনি মোমেন্টাম দিচ্ছেন, ইলেকট্রন মুভ করছে, করছে। ঠিক একই রকম ভাবে আমি যদি ওই স্পেসে একটা পাল আছে না, ওই যে নৌকার পাল থাকে, পালের ভিতরে বাতাস লাগে এবং নৌকা চলে, ঠিক একই রকম ভাবে আমি যদি একটা বিশাল সোলার সেল বলি, সোলার সেল এটা বানাইতে পারি, ওই সেলের সাথে আমার স্পেসক্রাফট লাগানো থাকে, এবং ওইখানে যদি ফোটন এসে ধাক্কা দেয়, সূর্য থেকে ফোটন আসলো বা কোনো স্টার থেকে ফোটন আসলো, এবং এই ফোটন এর একটা মোমেন্টাম আছে, এবং সেই মোমেন্টামের কারণে এটা মুভ করতে পারে। তাহলে এই মোমেন্টামটাই এখানে আমরা কথা বলতেছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং তার যে মোমেন্টাম, এই মোমেন্টামের যে স্ট্রেস দেয় বা মোমেন্টাম দেয় এবং তার স্ট্রেস টেন্সর, এটা একটা বড় ডিরাইভেশন। এগুলা আমি ডিটেলসে এখানে যাব না। এবং স্ট্রেস টেন্সর, এটাও আপনার টেন্সর টিআই, যে বিভিন্ন দিকে এখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড জড়িত, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে। এর কারণে ওই যে স্ট্রেস টেন্সরের একটা ইকুয়েশন ডিরাইভ করা হয়েছে, এবং এখান থেকে একটু আগে যেমন ডাইভারজেন্স ডট জে করছি, ডাইভারজেন্স ডট করছি, এস করছি, ঠিক একই রকম ভাবে এখানে আপনার ওই যে ফোর্সের সাথে আপনার দুইটা টার্ম আসলো, এস এবং টি। এই যে একটা কাজ করতে গেলে পরে এই যে মানে এটাও একটা কনজারভেশন ল, ঠিক ওইরকম ভাবে এনার্জি মোমেন্টাম টেন্সর অনেক জায়গায় কাজ করে। এটা ক্লাসিক্যাল ফিজিক্সে করছি আমরা, আপনারা যারা ফিল্ড থিওরি পড়ছেন বা পার্টিকেল ফিজিক্স পড়ছেন, সেখানেও এনার্জি মোমেন্টাম টেন্সর আছে করে। এখানে ওই এনার্জি মোমেন্টাম টেন্সরের একটা অঙ্ক আছে, ছোট অঙ্ক, এটা পরীক্ষায় আমাদের মাঝে মাঝে দেই বা থাকে। কনজারভেশন অফ মোমেন্টাম, ওই ডিপি যে কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ এনার্জির যে ইকুয়েশন ছিল, ম্যাসের ইকুয়েশন ছিল, সেই কনজারভেশন অফ মোমেন্টামের ইকুয়েশন। এবং এই কনজারভেশন অফ মোমেন্টামটা, এই টিটা হইলো আপনার ওই স্ট্রেস টেন্সর, এবং স্ট্রেস টেন্সর দিয়ে এই একটা কনজারভেশন অফ মোমেন্টামটা আমরা দেখাইলাম। তাহলে তিনটা কনজারভেশন ল
এখানে থাকলো কনজারভেশন অফ মাস অথবা চার্জ, কনজারভেশন অফ এনার্জি এবং কনজারভেশন অফ মোমেন্টাম। আমাদের এই চ্যাপ্টারটা গেল, এটা আর অত বেশি ইম্পর্টেন্ট না। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং এই বইতে যতগুলা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার নাম্বার 9, এর ভিতরে লট অফ ফিজিক্স ইজ দেয়ার। এবং ফিজিক্স এই কোর্সটা পড়ার মজা এই চ্যাপ্টারটা পড়লে পরে বোঝা যায়। এইখানে আপনারা এমনি ওয়েভ ইকুয়েশন, এই যে এখানে ওয়েভ, কিভাবে ওয়েভ তৈরি হয়, এগুলা আপনারা ফার্স্ট ইয়ারে ওয়েভস এন্ড অসিলেশন চ্যাপ্টারে করছেন। এগুলাতে আমি ডিটেলসে যাব না। এই যে ওয়েভের সাইনুসয়েডাল সলিউশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলো আপনারা করছেন। এখানে ওয়েভ কিভাবে তৈরি হয়, যে ওয়েভের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এ ওয়েভের ভেলোসিটি কিভাবে করবে, ওই যে টেনশন, আর একটা স্ট্রিং এর ভিতর, একটা স্ট্রিং এ এটা হলো মাস পার ইউনিট লেন্থ মিউ, দিস ইজ ওয়েভ ইকুয়েশন। এগুলো আপনারা সবাই জানেন এবং করছেন, এবং এটা ডিরাইভেশন করছেন, জানেন। তাহলে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ ওয়েভ ইকুয়েশন। এখন এই সাইনুসয়েডাল ওয়েভের ক্ষেত্রে এগুলো আছে, এগুলো নিয়ে মানে এগুলো অলরেডি জানেন, এগুলো নিয়ে আমরা করছি না। রিফ্লেকশন এবং ট্রান্সমিশন, এগুলো আপনারা কোয়ান্টাম মেকানিক্সে দেখছেন। কোয়ান্টাম মেকানিক্সে পোটেনশিয়াল স্টেপ করেছে, স্টেপ পোটেনশিয়াল। হ্যালো স্যার, অত দূর যাওয়া যায়নি স্যার। অত দূর যায়নি মানে এটা তো একদম আগে। স্টেপ পোটেনশিয়ালের জন্য পোটেনশিয়াল স্টেপ, পোটেনশিয়াল ব্যারিয়ার, এগুলো হয় নাই করানো? এটা স্যার ক্রনিক পেনি মডেল, ওইটা করানো হয়েছিল। আর ব্যান্ড থিওরিতে না, ক্রনিক পেনি মডেল তো সলিড স্টেট ফিজিক্সে। আচ্ছা, আমি কোয়ান্টাম মেকানিক্সে ওয়ান ডাইমেনশনাল আর ওয়েল পটেনশিয়াল পড়ানো হয়েছিল, ওয়েল পটেনশিয়াল। নগেব স্যার পড়িয়েছেন স্যার? হ্যাঁ নগেব হ্যাঁ, স্যার। ওয়ান ডাইমেনশনাল। ওয়েল পটেনশিয়াল। হ্যাঁ, পোটেনশিয়াল ওয়েল, পোটেনশিয়াল স্টেপ, পোটেনশিয়াল ব্যারিয়ার। পোটেনশিয়াল ব্যারিয়ার জি, থেকে জি, জি। আপনার পড়াইছিল স্যার, এগুলো পড়াইছিল। হ্যাঁ, এগুলো তো পড়াইতেই হবে, এগুলো পড়াইছে অবশ্যই। এগুলো হইলো 1D প্রবলেমের মানে সলিউশন, মানে অঙ্ক, মানে এগুলা তো ফার্স্ট ইয়ার আপনাদের পড়াইতে হবে। পোটেনশিয়াল ওয়েল বা পোটেনশিয়াল স্টেপ, এইটা করার সময় আপনারা দেখছেন কি হলো, আমি আঙ্গুল দিয়ে লিখতে, তাহলে এটা হইলো, আমি যেটা বলতেছিলাম, ওই পোটেনশিয়াল যখন করছেন, পোটেনশিয়াল মানে স্টেপ পোটেনশিয়াল করার সময় আপনার ওই রিফ্লেকশন এবং রিফ্লেক্টেন্স এবং ট্রান্সমিটেন্স, এগুলা বের করছিল আপনারা। ওরা করছিল আর কি, ওই যে সালে হাসান নকিব ভাই করছিল, এই যে রিফ্লেক্টেন্স এবং ট্রান্সমিটেন্স। তাহলে এইটা হইলো ইনসিডেন্ট ওয়েভকে এইভাবে প্রকাশ করা গেছে, এই I = KIZ, মাইনাস KI দিলে পরে এটা লেফট হ্যান্ড সাইডে যায়, একটা ওয়েভ যেটা বাম দিকে প্রপাগেট করতেছে। আবার আপনার যখন এই যে একটা পোটেনশিয়াল স্টেপ ছিল এরকম, এইটা একটা মিডিয়া হিসাবে ধরছিলেন, এটা 2 নাম্বার মিডিয়া ধরছেন, এটা 1 নাম্বার মিডিয়া, এই মিডিয়াটা হইলো 2 নাম্বার মিডিয়া। এবং এই 2 মিডিয়ার কে এর মানটা ডিফারেন্ট, ওয়েভ ভেক্টর কে এর মান ডিফারেন্ট, বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্ট, বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ডিফারেন্ট, 2 মিডিয়া। এবং এইখানে আপনার কে এর মান একটা, এখানে আরেকটা কে এর মান আরেকটা। তাহলে সেই ক্ষেত্রে আপনার এইটা হইলো ইনসিডেন্ট ওয়েভের জন্য যে ইকুয়েশন আছে, সলিউশন, এটা রিফ্লেক্টেড ওয়েভের সলিউশন, এটা ট্রান্সমিটেড ওয়েভের সলিউশন। এবং এগুলা রেশিও নিলে পরে এই যে AI, AR এবং AT, এগুলার রেশিও নিলে পরে আপনি পাবেন, ওই রিফ্লেক্টেন্স এবং ট্রান্সমিটেন্স পাবেন। এই যে ইনসিডেন্ট পালস, এটা ইনসিডেন্ট হইতেছে, এখান থেকে যাওয়ার পরে এইটা হলো 2 মাধ্যমের বিভেদ তল, এবং এখানে আসলে পরে একটা ওয়েভ এটা হবে, এটা আপনার রিফ্লেক্ট করবে, একটা ট্রান্সমিট করবে। এই যে এটা বাম দিকের যে এই লেফট হ্যান্ড সাইডের যে আছে, এই যে Z যদি <0 হয়, এটা একটা মিডিয়া। এই ক্ষেত্রে আপনার
রিফ্লেক্টেড পার্ট এবং এই যে ইনসিডেন্ট পার্ট এবং রিফ্লেক্টেড পার্ট, এই যে এটা হলো ইনসিডেন্ট, এটা রিফ্লেক্টেড মাইনাস k1z, এই দুইটা অ্যাড করছেন। আর ডাইন দিকেরটা হলো ট্রান্সমিটেড পার্ট এটি। এবং এই জায়গায় এই দুইটা কন্টিনিউয়াস, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এট জেড ইকুয়াল টু 0, বা এইটা সমান ওইটা এট জেড ইকুয়াল টু 0। এটা একটা বাউন্ডারি কন্ডিশন, এই যে বাউন্ডারি কন্ডিশন, এবং এর ফার্স্ট ডেরিভেটিভটাও 0। কোয়ান্টাম মেকানিক্সে এগুলা করছেন, কোয়ান্টাম মেকানিক্সে করছেন না, যখন আপনি এরকম ভাবে রিফ্লেক্টেন্স এবং ট্রান্সমিটেন্ট ওয়েভ বাইর করছেন, তখন এই যে কে আননোন আছে, এ গুলা আননোন আছে, এটি এ আর, এগুলা বাইর করার জন্য আপনার বাউন্ডারি কন্ডিশন লাগবে, এবং এই দুইটা বাউন্ডারি কন্ডিশন আপনি ইউজ করছেন। তো কোয়ান্টাম মেকানিক্স যদি এটা করে থাকেন, এখানে আর নতুন করে কিছু করার নাই, এটা অটোমেটিক, এটা পারার কথা। তাহলে এইখান থেকে আপনি ওই এটা বের করে, এই যে এটা রেশিও বাইর করছে এ আর এবং এটি, এই যে এ আর বাই এ আই, এটা হইলো আপনার রিফ্লেক্টেন্স, আর এটি বাই এ আই এটা হলো ট্রান্সমিটেন্স। এবং রিফ্লেক্টেন্স এবং ট্রান্সমিটেন্সের যদি যোগ করেন, যোগ করলে 1 হবে, বা এ আর স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, যদি স্কোয়ার করেন, স্কোয়ার করে অ্যাড করেন, তাহলে 1 হবে। আপনি এটা এমনি বুঝতেও পারতেছেন, যে এটা যদি স্কোয়ার করেন, এই যে এটার স্কোয়ার, নিচের স্কোয়ার করলে পরে নিচে v2 প্লাস v1 হোল স্কোয়ার হয়ে গেল, এখানে v2 মাইনাস v1 হোল স্কোয়ার, এখানে 2 v2, এখানে আরেকটা a2 আছে, তো এখানে v1 আসবে, এবং এইখানে আপনার v2 v1 মাইনাস থাকবে, এখানে প্লাস 4 v2 v1 হবে, এবং এই দুইটা যোগ করলে পরে v2 প্লাস v1 হোল স্কোয়ার হবে উপরে, তাহলে এই দুইটা কাটাকাটি করলে 1 আসবে। তাহলে রিফ্লেক্টেন্স এবং ট্রান্সমিটেন্স যোগ করলে পরে, এটাও আপনাকে কোয়ান্টাম মেকানিক্স অনেক সময় প্রমাণ করতে দিতে পারে, রিফ্লেক্টেন্স যোগ করলে 1 হয়, এবং এটা এখান থেকেও আপনি দেখতে পারবেন। এখানে হইলো পোলারাইজেশন দেখাইছে, আমি এত ইয়েতে যাব না। পোলারাইজেশন হইলো এটা এর পোলারাইজেশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পোলারাইজেশন, এবং এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে এটা ইলেকট্রিক ফিল্ড হয়তো আপনি দেখতে পারেন, এবং হরিজন্টাল পোলারাইজেশন, এটা একটা সার্টেন অ্যাঙ্গেলে পোলারাইজ করছে, এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণে, অ্যাঙ্গেলটা ঘুরে গেছে। আপনি করাই ছাত্রদেরকে চিনি দ্রবণের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, পোলারাইজড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করলে পরে স্পেসিফিক রোটেশন হয়। এটা কি আপনারা ছাত্রদের করান এক্সপেরিমেন্ট? হ্যাঁ স্যার, এটা সেকেন্ড ইয়ারে করানো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, এইটা ওই একই জিনিস, একই ধরনের জিনিস। চিনি দ্রবণ, ওইখানে বাইরেফ্রিজারেন্ট ম্যাটেরিয়াল, এবং তার ভিতর দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গেলে পরে প্লেন অফ পোলারাইজেশন ঘুরে যায়। তাহলে আমরা এখন ম্যাক্সওয়েলের আরেকটা যে বড় কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনে আসি। ম্যাক্সওয়েল এখন এই ইকুয়েশন দুইটা লেখছে ফ্রি মিডিয়াতে, যেখানে চার্জও নাই, কারেন্টও নাই, ম্যাক্সওয়েল ইকুয়েশন। তারপরে কার্ল অফ ই নিলাম, কার্ল অফ ই সমান কার্ল অফ এ ভেক্টর ইজ দিস। এটা হইলো আমার একটা আইডেন্টিটি, এটা ছাত্রদের প্রমাণ করতে হয়। এইখান থেকে তাইলে আপনার ওই এই কার্ল অফ ইয়ে আছে আপনার, এই ইকুয়েশনটাকে আপনি ডিডিটি অফ বি, ওই যে ডাইভারজেন্স অফ ই, এইটার থেকে আপনি বি আসবে, ওই ডাইভারজেন্স অফ ই সমান 0, আর এখানে আছে ডেল স্কোয়ার ই, ডেল স্কোয়ার ডাইভারজেন্স অফ ই সমান 0, আর এইখানে হলো ডেল স্কোয়ার ই সমান ডিবিডিটি। এই কারণে এইটা আসলো, লেফট হ্যান্ড সাইডটা ইউজ করে এইটা আনছেন, আর এইটা সমান 0, তাহলে আমার দাঁড়াইলো কি ডেল স্কোয়ার ই সমান এইটা, বা এই যে ডিডিটি হলো কার্ল অফ বিটা, এইটা এই ইকুয়েশনটা আবার এখানে বসায় দেন, তাহলে এই দাঁড়াইলো। তাহলে এইটাকে এই ডেল স্কোয়ার ই, এইটা 0 হয়ে গেল, ডেল স্কোয়ার ই সমান এইটা, ডেল স্কোয়ার ই সমান এইটা। এটা হইলো স্পেশাল ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ নিচ্ছেন ই এর সেকেন্ড ডেরিভেটিভ, আর এটা টেম্পোরাল ডেরিভেটিভ, টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ নিচ্ছেন। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশন, ঠিক একই রকম ভাবে ম্যাগনেটিক ফিল্ডেরও একই রকম কার্ল অফ বি করে এই ইকুয়েশনটা বানিয়ে দিতে পারবেন, ডেল স্কোয়ার বি সমান এইটা, অ্যানালজি। তাহলে এই দুইটা ইকুয়েশনকে যদি আমি এখানে লিখি, এটা দাঁড়াইলো এইটা, এই দুইটা ইকুয়েশন তাহলে এইরকম ফর্মে, এই যে এই ফর্মটা হইলো আপনার ওই ওয়েভ ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ওয়েভ ইকুয়েশনের মতো। স্ট্যান্ডার্ড ওয়েভ ইকুয়েশনে এই যে
এটা হলো ল্যাপ্লাসিয়ান অপারেটর, এটা হলো স্পেশাল ডেরিভেটিভ। স্ট্যান্ডার্ড ওয়েভ ইকুয়েশনে এই যে সহগটা থাকে এটা হলো 1/v²। তাহলে মিউ নট এপসাইলনটা 1/v² এর সমান হবে। তাহলে এখন ওই এটাকে যদি 1/v² নেই তাহলে v সমান 1 এই স্কোয়ার রুট অফ এপসাইলন নট মিউ নট। এপসাইলন মিউ নট নিয়ে এটার আপনি তো ইউনিট জানেন, ওই ইউনিট দিয়ে যদি আপনি এইভাবে স্কোয়ার রুট করেন দেখবেন যে মিটার পার সেকেন্ড চলে আসে, এবং 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আসলো। কিরকম ইন্টারেস্টিং জিনিস দেখেন, মানে এর আগে কেউ চিন্তাও করে নাই যে ইলেকট্রিক ফিল্ড কুলম্বস ল থেকে ইলেকট্রিক ফিল্ড, ওখান থেকে এপসাইলন নট, এর সাথে ম্যাগনেটিক ফিল্ড, এই একটা ম্যাগনেট আছে তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড, এবং এইটা বায়ার-সেভার্ট ল থেকে মিউ নট আসলো, এবং এই এপসাইলন মিউ নট এই দুইটা যদি কম্বাইন করি এইভাবে করে, এবং কম্বাইন কেন এইভাবে করলাম, ম্যাক্সওয়েলের এই ওয়েভ ইকুয়েশন ম্যাক্সওয়েল ডিরাইভ করলো, এবং এইখান থেকে আমার কম্বাইন করতেই হইলো ওখান থেকে সহগ থেকে, এবং দেখি যে এটা স্পিড অফ লাইটের সমান হয়। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড দুইটা একসাথে করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হইলো। চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড will induce a magnetic field, changing magnetic field will induce a electric field, এবং ওই দুইটা মিলায় যে ওয়েভ হইলো ওই ওয়েভটা হইলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং শূন্য মাধ্যমে তার স্পিড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে কি বিউটিফুল এবং কি ইন্টারেস্টিং। আচ্ছা, মনোক্রোমেটিক প্লেন ওয়েভ। মনোক্রোমেটিক মানে হইলো যে আপনার ওই কেটা একই থাকবে, কে মানে 2π/λ, ল্যামডাটা একই থাকবে, ওয়েভলেন্থ যদি একই হয় তাহলে মনোক্রোমেটিক বলে। মনোক্রোমেটিক হইতে পারে, পলিক্রোমেটিক হইতে পারে। এই জিনিসটা ছোট বাচ্চাদের অনেক আগের বইতে থাকে, যে গামা রে থেকে একটু আগে আমরা বলছিলাম এই আর রেডিও ফ্রিকোয়েন্সি, মাইক্রোওয়েভের ওয়েভলেন্থ কত, ফ্রিকোয়েন্সি কত, সেটা ইনফ্রারেড, ভিজিবল, এগুলো আছে, ভিজিবল রেঞ্জ গুলাও আছে। এবং এইগুলা হইলো স্পেকট্রোস্কপিতে লাগে। এই যতগুলা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আছে সবগুলো বিভিন্ন ধরনের স্পেকট্রোস্কপি, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে শুরু করে যে কোনো সায়েন্সের রিসার্চ। এই যে ডিএনএ সিকোয়েন্সিং করতেছে, ডিএনএ সিকোয়েন্সিং কিছুদিন আগে পাটের ডিএনএ সিকোয়েন্স আমাদের দেশে করলো, কিছুদিন আগে করলো কাঁঠালের জিনোম সিকোয়েন্সিং করলো। তো এই জিনিসগুলাও যে ডিএনএ সিকোয়েন্সিং এর যন্ত্র, সেটাও স্পেকট্রোস্কপি লাগে। তো এগুলো সব এই যে ফিজিক্স এবং এই অ্যাটমিক ফিজিক্স। আচ্ছা, যাই হোক, এইখান থেকে আমরা আর মানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আমি বলছিলাম একটু আগে ছবি আঁকছি, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এই ওয়েভ লেন্থ সি, ওয়েভ ভেলোসিটি সি, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং এই ওয়েভ যাইতেছে, ওয়েভ ভেক্টর কেটা কোন দিকে, k.r, এটা হলো প্রপাগেশন ডিরেকশন, এবং সি যেদিকে কে ওটাও ওই দিকে। এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা হলো আপনার পোলারাইজ করা যায়, এনার্জি অ্যান্ড মোমেন্টাম অফ এন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা আগে ডিরাইভ করছি, ইউ সমান কি, এবং ই এবং বি স্কোয়ার ইকুয়াল টু 1/c² এপসাইলন ই স্কোয়ার, এটা জানি যে আপনার ইটা হইলো আপনার বি এর থেকে সি টাইম স্মলার। তাহলে সেখান থেকে এস এর মান জানি, এই যে এখান থেকে আমরা বের করতে পারি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কতখানি এনার্জি নিয়ে যায়, কতখানি মোমেন্টাম দেয়। এবং এই মোমেন্টাম দিয়ে অনেকে বলে যে এখন যে স্পেসে যে ট্রাভেল করে ওই পাল তুলা নৌকার মতো ওইরকম আপনার যন্ত্র ভবিষ্যতে বানানো হবে স্পেস ট্রাভেলের জন্য। এখানে আমরা এভারেজ টার্মটা নিছি, আমরা এর আগে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট টার্ম ছিল, এটা ইউ হইলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এভারেজ ওখানে cos স্কয়ার থিটা টার্ম আছে, ওখান থেকে হাফ আসছে। এটা হলো এভারেজ পয়েন্টিং ভেক্টর, এটা হলো এভারেজ মোমেন্টাম, cos স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটার এভারেজ নিচ্ছে আর কি। এগুলো ম্যাথমেটিক্সে আপনারা অঙ্ক করছেন। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইন ম্যাটার, এগুলো আমরা জানি। ম্যাটারের ক্ষেত্রে যে এখন আমরা ওই এটা হলো ফ্রি স্পেসে করছিলাম। ম্যাটারের ক্ষেত্রে ভি আগে সি ছিল, ভি সমান c/n, এনটা হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এবং এন করতে গেলে 1/ε মিউ, এপসাইলন আর মিউ হইলো
ওই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এপসাইলন বাই এপসাইলন নট মিউ বাই মিউ নট, মিউ বাই মিউ নট হলো ওই যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুইভ্যালেন্ট মিউ আর, এপসাইলন বাই এপসাইলন নট হলো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। মিউ বাই মিউ নট সাধারণত কাছাকাছি থাকে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসে, মোটামুটি সব কাছাকাছি থাকে। তাহলে এন হইল স্কোয়ার রুট অফ এপসাইলন আর, এন হইল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ম্যাটেরিয়াল, এটা ওই ম্যাটেরিয়ালের যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট তার স্কোয়ার রুট নিলে পরে অ্যাপ্রক্সিমেটলি পাওয়া যায়। এটা হলো ইন্টেন্সিটি। তাহলে আপনারা এটা আগে করছেন যে কোনো ওয়েভের ক্ষেত্রে, ওয়েভের অ্যামপ্লিটিউড স্কোয়ারটা হলো ইন্টেন্সিটির প্রপোর্শনাল, এবং এই হলো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটা একটু আগে আমরা দেখছি, ডিরাইভ করছি। রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন এট নর্মাল ইনসিডেন্স। নর্মাল মানে হইলো যে পারপেন্ডিকুলার ইনসিডেন্স আর কি কোনো একটা ইয়েতে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ওই ম্যাগনেটিক ফিল্ডটা হইলো ইলেকট্রিক ফিল্ডের থেকে ভি 1/c টাইমস স্মলার। এটা যদি একটা ম্যাটেরিয়ালের ভিতরে হয় তাহলে ওই ম্যাটেরিয়ালের ভিতরে এটা ভি টাইমস স্মলার, ভি হইলো সি বাই এন, এনটা হইলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এটা হলো k1, এই যে k1 একটা হলো এক্স ডিরেকশনে, একটা ওয়াই ডিরেকশনে, আর ওয়েভটা প্রপাগেশন করতেছে জেড ডিরেকশনে। তাহলে একটা ওয়েভ ট্রাভেলিং ইন জেড ডিরেকশন, এক্স ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড, ওয়াই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড, এটা হলো ইনসিডেন্ট ওয়েভ। রিফ্লেক্টেড ওয়েভের ক্ষেত্রে এটা বাম দিকে যাবে, এই কারণে এখানে মাইনাস সাইন, এই ওয়েভটা বাম দিকে যাবে, এটা মাইনাস সাইন ইয়েটা। তাহলে এই ইন্টারফেসে এই যে এইটা হইলো আপনার ইনসিডেন্ট ওয়েভ, এটা রিফ্লেক্টেড ওয়েভ, এটা ট্রান্সমিটেড ওয়েভ, এবং এই তিন ধরনের ওয়েভকে আমি ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এই তিনটা লিখলাম। লেখার পরে বাউন্ডারি কন্ডিশন, যখন আমার যেখানে ওই জেড এর মান 0, মানে এই যে এইটা জেড ইকুয়াল টু 0, সেই জায়গায় আমার বাউন্ডারি কন্ডিশন হইলো এইটা ইওআই প্লাস ইওআর ইকুয়াল টু ইওটি, এইটা একটা। আর ওটার ফার্স্ট ডেরিভেটিভ ওই ফার্স্ট ডেরিভেটিভটা সমান হবে। এই দুইটার থেকে আপনি বাউন্ডারি কন্ডিশন থেকে এই ল গুলা পাবেন, এটা জাস্ট ছোট্ট ডিরাইভেশন। এবং এখান থেকে এটাকে বলে ফ্রেনেলস ল, ওই যে রিফ্র্যাক্টিভ এবং ইনসিডেন্ট, ট্রান্সমিটেড এবং ইনসিডেন্ট, এই দুইটা রেশিও না, এই রেশিওটা কি বলে ফ্রেনেলস ল বলে। এই যে ইওআর বাই ইওআই v2 minus v1 divided by v2 plus v1, EOT by EOI twice v2 divided by v2 plus v1। এই জিনিসটা যে কোনো ওয়েভের ক্ষেত্রে আপনারা দেখছেন, যে কোনো ওয়েভের ক্ষেত্রে v2 আর v1 হলো দুই মিডিয়াতে ভেলোসিটি, দুইটা মিডিয়া, এক নাম্বার মিডিয়া এই পাশ বাম দিকে, দুই নাম্বার মিডিয়া ডান দিকে, মাঝখানে বিভেদ তল, ওই বিভেদ তলে আগে আমরা রিফ্লেকটিভ ইনডেক্সের মাধ্যমে দেখছি n1 n2 হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় মানে যে কোনো ওয়েভে, প্রতি ওয়েভে এটা আছে, যে কোনো, এই যে কোয়ান্টাম মেকানিক্সে আছে, আপনি ইলেকট্রোডাইনামিক্সে তো এখানে দেখলেনই, এই আপনার নর্মাল যে ওয়েভ আছে, ইভেন ওয়েভ অন এ স্ট্রিং, একটা মানে টানা তারের যে ওয়েভ আছে, সেখানেও আপনারা এইটা দেখবেন, ওই যে এপি ফ্রেঞ্চের বই যদি করে থাকেন সেখানে দেখবেন। আচ্ছা, যাই হোক স্যার, আপনার এই স্যার কি ফ্রি স্পেসে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এনার্জি লুজ করে? ফ্রি স্পেসে যদি প্রপাগেট করে সেক্ষেত্রে কি এনার্জি লুজ করবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? না, ফ্রি স্পেসে এনার্জি লুজ করবে না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ফ্রি স্পেসে করবে না। এই স্পেসের ভিতরে যদি আপনার কোনো ম্যাটেরিয়াল থাকে, না স্যার, কোনো মিডিয়াম নাই, হ্যাঁ, কোনো মিডিয়াম না থাকলে করবে না। যদি মিডিয়া থাকে তখন আপনার করবে, যেহেতু মিডিয়ার ভিতরে অনেক ধরনের অ্যাটমিক মলিকুলার ইন্টারাকশন হবে, এবং তখন আপনার এই এনার্জি লুজ করবে আর কি। আপনার ইয়েটা যখন ছড়ায় পড়বে, আপনার একটা সোর্স আছে, এবং সোর্স থেকে আপনার যখন ছড়ায় পড়লে পরে ইন্টেন্সিটি আপনার চেঞ্জ হচ্ছে, যেহেতু আপনার পার ইউনিট এরিয়া বেড়ে যেতেছে, একই ডিস্টেন্স, একই এরিয়ার ভিতরে কতখানি ফোটন যাচ্ছে, এটা আপনার চেঞ্জ হচ্ছে, যত দূরে যাচ্ছেন তত কমতেছে, যেহেতু আপনার সব দিকে ছড়ায় পড়তেছে, এইটা চেঞ্জ হচ্ছে। কিন্তু আপনার ওই ফোটন গুলা এনার্জি কাউকে দিতে পারতেছে না, ফোটন এনার্জি দিবে
যদি ওর ভিতরে ম্যাটেরিয়াল থাকে, অ্যাটম থাকে, মলিকিউল থাকে, তখন তাকে এনার্জি দিয়ে অ্যাটমিক মলিকুলার বিভিন্ন ফিনোমিনন হবে। আচ্ছা, যাই হোক, এখন আপনি এই V2/V1 দেখতেছেন, ওইখান থেকে আপনি ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মাধ্যমে ওইটা লিখতে পারেন, এবং ওই যে রিফ্লেক্টেন্স যেটা বলছিলাম, এটা হলো রিফ্লেক্টেন্স, এটা ট্রান্সমিটেন্স বা রিফ্লেকশন কোফিশিয়েন্ট এবং ট্রান্সমিশন কোফিশিয়েন্ট, এটাকে এইভাবে লিখতে পারেন। এবং ওই একইভাবে এটা লিখলে পরে এই দুইটা যোগ করলে পরে 1 হয়। এটা যে কোনোটার ভিতরে এরকম 1 হবে, যদি আপনার কোনো অ্যাবজর্বেন্স না থাকে, ম্যাটেরিয়াল যদি লসি ম্যাটেরিয়াল না হয়, তাহলে পরে এটা সবসময় 1 হবে। এবং এই ইয়ে তাহলে when light passes from air n equal to 1 into glass r equal to এত, most of the light is transmitted. আচ্ছা, যাই হোক, তাহলে এই হলো রিফ্লেক্টেন্স এন্ড ট্রান্সমিটেন্স এট অবলিক ইনসিডেন্স। অবলিক মানে কি, মানে ওই এই যে রিফ্লেক্ট এইটা অবলিকলি, মানে এই যে আগে ছিল এইভাবে ইনসিডেন্স হয়েছে, নরমাল ইনসিডেন্স এন্ড পাবলিক। কলমে এখন কালি ইয়ে আসছে। তাহলে আগে ছিল নরমাল ইনসিডেন্স, এখন হলো একটা অ্যাঙ্গেল করে ইনসিডেন্স হয়েছে। এবং এই ইনসিডেন্স, এই যে এটা থিটা আই হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, থিটা আরটা হলো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, থিটা টি হলো অ্যাঙ্গেল অফ ট্রান্সমিশন। তাহলে এই আর কে আই, কে আর, কে টি এগুলো হলো ওয়েভ ভেক্টর ওই তিনটা ক্ষেত্রে। তাহলে এইটা হলো 1 নাম্বার মিডিয়া, এটা 2 নাম্বার মিডিয়া, অবলিক ইনসিডেন্স। আপনারা স্নেলস ল ছাত্রদের মুখস্থ করাইছেন, ছাত্ররা স্নেলস ল মুখস্থ করছে, কোনবার ডিরাইভ করে নাই। এখন আপনি দেখবেন যে স্নেলস ল এবং এছাড়া ব্রিস্টার্স ল কোনো ডিরাইভেশন ছিল না, জাস্ট মুখস্থ করা। দেখবেন যে এটা এখন ডিরাইভেশন হবে, এটা দেখতে পারবেন। মানে খুবই ইন্টারেস্টিং, আমি বলছি লট অফ ফিজিক্স ইজ দেয়ার ইন দিস চ্যাপ্টার। আচ্ছা, দেখেন তাহলে এই যে কে আই, কে আর এবং কে টি, এখানে ইআই, বিআই, এই যে ইনসিডেন্ট যে ওয়েভ গুলো আছে ইলেকট্রোম্যাগনেটিক, এটা ইনসিডেন্ট, রিফ্লেক্টেড, ট্রান্সমিটেড, এগুলো আমরা লিখে ফেললাম। লেখার পরে আমি ওই ইয়ার কন্ডিশন গুলা নিলাম, যে 3টা ওয়েভ ভেক্টর, ওই যে আমার যে আননোন আছে সেটা বাইর করার জন্য আমার বাউন্ডারি কন্ডিশন কি, এই বাউন্ডারি কন্ডিশন দিয়ে আমি এটা খুব ইজি হবে। এটা আমি পুরা ইয়েতে যাচ্ছি না, ডিরাইভেশনে, এগুলো খুবই ইজি, একদম একবার পড়লে পরেই হয়। এখানে আমি জাস্ট ফিজিক্যাল ইয়েতে যাই। এখান থেকে আমরা দেখলাম যে ইনসিডেন্ট, রিফ্লেক্টেড এন্ড ট্রান্সমিটেড ওয়েভ ভেক্টরস ফর্ম এ প্লেন। এই যে কে আই এর ওয়াই, কে আর এর ওয়াই এবং কে টির ওয়াই, মানে ওয়েভ ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট এবং ওয়েভ ভেক্টরের এক্স কম্পোনেন্ট এগুলা সমান। এবং কনক্লুড করা যাইতেছে এইভাবে করে যে এই ওয়েভ ভেক্টর গুলা ইনসিডেন্ট, রিফ্লেক্টেড এবং ট্রান্সমিটেড ওয়েভ ভেক্টরস ফর্ম এ প্লেন, একটা প্লেন করে, এবং এটাকে বলে প্লেন অফ ইনসিডেন্স, হুইচ অলসো ইনক্লুডস দ্য নর্মাল টু দ্য সারফেস ইন দ্য জেড অ্যাক্সিস। এই প্লেনটা হলো সারফেসের নর্মাল, তাহলে এটাকে প্লেন অফ ইনসিডেন্স বলে। এই যে এইটাই হলো প্লেন অফ ইনসিডেন্স, এই যে এইটা হলো প্লেন অফ ইনসিডেন্স। এই যে এইটা প্লেন করলো, এটা প্লেন অফ ইনসিডেন্স, এটা আপনার ওখান থেকে প্রমাণ হইলো। আচ্ছা, তারপরে সেকেন্ড ল হইলো the angle of incidence is equal to angle of reflection. এটা হলো law of reflection। এই যে এখানে থিটা আই, এই থিটা আই এবং থিটা আর, এই যে কে আই এবং কে আর যেহেতু সমান, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা আর, তার মানে থিটা আই ইজ ইকুয়াল টু থিটা আর। এইখান থেকে এটা পেয়ে গেলাম, এই যে এখান থেকে 9.97, এই যে 9.97 থেকে এটা পাইলাম। এরপরে হইলো এই 9.97 এর এই আপনার থিটা আই এবং থিটা টি, এই দুইটার থেকে যদি যাই, এই সাইন থিটা আই বাই সাইন থিটা টি বাই সাইন থিটা আই ইকুয়াল টু আপনার ওই থিটা আই বাই থিটা টি বা n1 বাই n2। এই জিনিসটা কি? এটা কি? স্নেলস ল। এটা স্নেলের সূত্র স্যার। স্নেলস ল। এটা হলো ল অফ রিফ্রাকশন বা স্নেলের সূত্র। তাহলে এই প্রতিসলনের সূত্র, প্রতিফলনের সূত্র এবং এই মানে আপনার
স্নেলের সূত্র, স্নেলের সূত্র মানে বা ওই অ্যাঙ্গেল অফ প্লেন অফ পোলারাইজেশনের যে বিষয়টা, এগুলো আমি এই যে এখান থেকে প্রথম প্রমাণ করলাম। এটা এই যে প্রথম এই আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লাগলো এবং ম্যাক্সওয়েলের থিওরি ওয়েভ ইকুয়েশন সেটা লাগলো এটা প্রমাণ করতে। এরপরে আপনার ওই যে ওখানে যেমন ইনসিডেন্স, রিফ্লেক্টেন্স, ট্রান্সমিটেন্স বাইর করছেন, ঠিক একই রকম ভাবে আমার যে বাউন্ডারি কন্ডিশন আছে, 4টা বাউন্ডারি কন্ডিশন, ইলেকট্রিক ফিল্ডের প্যারালাল এবং পারপেন্ডিকুলার এবং ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল এবং পারপেন্ডিকুলার কম্পোনেন্ট গুলা ইকুয়েট করে আমি এই যে এই 1 নম্বর এবং 2 নম্বর মিডিয়ার থেকে আমি এই ফ্রেনেলস ইকুয়েশন গুলা বাইর করলাম। এটা ফ্রেনেলস ইকুয়েশন ইওআর এবং ইওআই। এটা ফ্রি মিডিয়াতে খুব ইজি ছিল। এই যে যখন আমি একটা মিডিয়ার মধ্যে নিলাম তখন আপনার অত মানে কঠিন কিছু না, এখানে আলফা বিটা আসছে, আলফা সমান এইটা আর বিটা সমান এইটা, এই দুইটা টার্ম আমি ডিফাইন করলাম। এবং থিটা আলফা হইলো যে ফাংশন অফ ওই যে মানে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন এবং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এইটা হইলো বিটাটা হইলো ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফাংশন। এখান থেকে এই আলফার যে ইকুয়েশনটা দেখেন, cos theta t by cos theta i, theta t কে এইভাবে লেখা যায় 1 cos theta t কে sin theta t in terms of sin theta t এইভাবে লিখতে পারি। sin theta t স্নেলস ল দিয়ে এইভাবে লিখতে পারি, স্নেলস ল, ট্রান্সমিশন অ্যাঙ্গেল এবং ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাথে theta t এইভাবে দাঁড়ালো। ইন দ্য কেস অফ নর্মাল ইনসিডেন্স, যদি theta i সমান 0 হয়, theta i যদি 0 হয়, এই যে এখান থেকে আপনি পাবেন আলফা সমান 1, and at grazing incidence আলফা মানে হলো এই যে এইটা, এই যে আলফা মানে এইটা, মানে ওই দুইটা থিটা টি এবং থিটা আই দুইটা হইলো সমান হয়ে গেল। এটা হইলো নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে, নর্মাল ইনসিডেন্স ক্ষেত্রে। at grazing incidence, grazing incidence মানে হলো থিটা আই সমান 90 ডিগ্রি। গ্রেজিং একটা হইলো থিটা আই সমান 0, এইটা হইলো 0, আর এইটা হইলো থিটা আই সমান 90 ডিগ্রি। বুঝছেন? মানে এই যে এটা হইলো থিটা আই, এই যে এটা হইলো থিটা আই ইনসিডেন্ট অ্যাঙ্গেল। থিটা আই 0 ডিগ্রি, থিটা আই 90 ডিগ্রি। 90 ডিগ্রির জন্য ওয়েভ ইজ টোটালি রিফ্লেক্টেড। এটা এখন আলফা ডাইভার্জেন্স, মানে আলফা ডাইভার্জ করে, ডাইভার্জ করলে পরে কনভার্জ এবং ডাইভার্জ তো বুঝতে পারছেন। এই থিটা আই 90 ডিগ্রি, এই যে এটা বড় হয়ে যায় এবং ডাইভার্জ করে, এবং এই টার্মটা আপনি অত ইয়ে করতে পারবেন না, এটা ইয়ে হয়ে যায়, মানে ইনডিফিনিট হয়ে যায়। আর এখন যদি ইন্টারমিডিয়েট যদি কোনো অ্যাঙ্গেল থাকে, ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মাঝখানে, তখন আপনি এই যে এইটাকে নিয়ে আসেন, আলফার মানটা এখান থেকে নিয়ে আসেন, এটাকে স্কোয়ার করলে পরে সাইন স্কোয়ার থিটা বি আসবে এখান থেকে। এইটা দ্বারা এরকম, এই যে n1 n2, এটাকে ইন টার্মস অফ বিটা যদি লেখেন, এইটা দাঁড়াইলো এটা। এখানে এই থিটা বি, এটা হইলো ব্রিস্টার্স অ্যাঙ্গেল বলতে পারি আমরা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওই যে ওই ইকুয়েশনটা, যে ব্রিস্টার্স ল বলে যে এই যে থিটা বি, এই থিটা বি এই অ্যাঙ্গেলে আপনার ইওটি বাই ইওআই এর মান 0, বা ট্রান্সমিশন যে ওয়েভটা হইছে, বা এই যে ইয়েটা ট্রান্সমিশন, এই সরি রিফ্লেক্টেড যে ওয়েভটা হইছে ইওআর বাই ইওআই, এটার মান 0, এবং রিফ্লেক্টেড ওয়েভের যে ইওআর পার্টটা, একটা পার্টটা আপনার 0 হয়ে গেছে। যে রিফ্লেক্টেড ওয়েভে আপনার এই যে মনে করেন যে এখানে ইনসিডেন্ট হইছে, এটা ইনসিডেন্ট, এটা রিফ্লেক্টেড। এই রিফ্লেক্টেড এর দুইটা কম্পোনেন্ট আছে, একটা হইলো প্লেনের প্যারালাল টু দ্য প্লেন, আরেকটা হলো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। এই পারপেন্ডিকুলার টু দ্য প্লেনকে ডট দিয়ে দেখায়, আর প্যারালাল টু দ্য প্লেনটা এইভাবে দেখায়। ঠিক একই রকম ভাবে ট্রান্সমিটারেরও একটা পার্ট আছে। তো এই ব্রিস্টার্স অ্যাঙ্গেলে যদি থিটা বি তে যদি পড়ে, তাহলে পরে দেখা যাইতেছে যে ইওআর এর মানটা 0, রিফ্লেক্টেড ওয়েভের এই ইওআর মানটা 0, এবং একটা ওই
প্লেনের পারপেন্ডিকুলার কম্পোনেন্টে শূন্য এবং এটা পোলারাইজড হয়ে যাচ্ছে, তাহলে এটাকে পোলারাইজিং অ্যাঙ্গেল বলে। এবং পোলারাইজিং অ্যাঙ্গেল যে এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারলাম। এবং এখান থেকে আরো দেখলেন যে আপনি এখানে ইওআর এবং ইওআই এই দুইটা যদি আপনি যোগ করেন যে কোনো জায়গায়, যোগফল সবসময় 1 হবে। এইখানে এইটা যদি যোগ করেন, হ্যাঁ, তাহলে যোগ মানে হলো আপনি অ্যাড করবেন, এখানে 0.2 আসছে, এখানে 0.8, যোগ করলে 1 হবে। তার মানে ওই ট্রান্সমিটেন্স এবং রিফ্লেক্টেন্স সবসময় 1, সেটা আপনি ইয়ে করলেন। এবং এই ব্রিস্টার্স ল থেকে আপনি এটা বাইর করতে পারেন, থেটা বি n2/n1, এটা হলো ব্রিস্টার্স ল। এটা আপনারা ওই ছাত্রদের যখন অপটিক্স পড়াইছেন তখন এগুলা পড়াইছেন, কিন্তু এটা ডিরাইভেশন করেন নাই, এই ডিরাইভেশনটা এখানে ডিরাইভ হলো। ওই ইনসিডেন্ট যে রেটা ছিল তার ইন্টেন্সিটি, রিফ্লেকশনের ইন্টেন্সিটি, ট্রান্সমিশন ওয়েভের ইন্টেন্সিটি এবং ইন্টেন্সিটি রেশিও থেকে রিফ্লেক্টেন্স বাই করতে পারেন, ট্রান্সমিশন বাই করতে পারেন। এই রিফ্লেক্টেন্স ট্রান্সমিশন অ্যাড করলে পরে আবার 1 হবে। ওইখানে আগে মাইনাস ছিল, ওইটাকে স্কোয়ার করছি দেখে এটা উপরে চলে আসছে এবং 1 হবে। এটা আপনারা অলরেডি ফিজিক্স থেকে জানতে পারেন। অ্যাবজর্বেন্স এবং ডিসপারশন। এখন যদি মিডিয়াটা অ্যাবজর্পশন আর কি, মিডিয়াটা যদি লসি মিডিয়া হয়, মিডিয়ার ভিতরে যদি আপনার এতক্ষণ পর্যন্ত আমরা ওই মিডিয়া দেখছি যেখানে আপনার ওই ইয়েগুলা অ্যাড করি নাই, মানে এই যে মিউ এপসাইলন এটা করি নাই, মিউ নট আর এপসাইলন দিয়ে করছি, এপসাইলন নট দিয়ে করছি। এখন মিউ এবং এপসাইলন যদি করি তাহলে আমার ল গুলা কিরকম হয় সেটা আমরা জানি। হোমোজেনাস লিনিয়ার মিডিয়াতে আপনার যদি এই যে এপসাইলন থাকে, সিগমা থাকে, তাহলে যত দূরত্ব যাবে রো, এই রোটা সিগমাটা হলো চার্জ ডেন্সিটিটা কমতে থাকবে আর কি। এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন সবসময় এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশন। এখানে আমি ওই একটা জিনিস এখানে দেখাই আপনার, এই যে ইলেকট্রোম্যাগনেটিক এই ম্যাক্সওয়েলস ল গুলা যে আমরা দেখছিলাম, ম্যাক্সওয়েলস ল এই একটা মিডিয়ামের ক্ষেত্রে, নর্মাল যে কোনো মিডিয়া, এই ল গুলার কারণে যদি এই ল গুলা দিয়ে আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ইকুয়েশনটা আগে এই যে এরকম এইটুক ছিল আর এইটুক ছিল ফ্রি মিডিয়াতে, এই টার্মগুলা ছিল না, এই মানে আপনার যেহেতু জে এবং রো এগুলা 0 ছিল, জে এবং রো নন জিরো হওয়াতে এইরকম ইকুয়েশন দাঁড়াইলো। এই ইকুয়েশন গুলা দেখেন আপনি যদি এটাকে ইয়ের সাথে আপনার ওই ড্যাম্প হারমোনিক মোশনের সাথে কম্পেয়ার করেন, দেখেন ড্যাম্প হারমোনিক মোশনের সাথে কম্পেয়ার করছেন, ওই ভেলোসিটির যে প্রপোর্শনাল একটা টার্ম, এইটা একটা ভেলোসিটি প্রপোর্শনাল টার্ম, মানে এই যে এইটা হইলো লসি টার্ম, ড্যাম্পিং টার্ম। আর এই দুইটা টার্ম হইলো আপনার আগেই ছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা যে কোনো আপনার সিম্পল হারমোনিক মোশনের এই যে এরকম একটা টার্ম থাকে, এরকম একটা টার্ম থাকে, এইটা হইলো ওই যে মানে যে কোনো ওয়েভের জন্য যেরকম 1/v² টার্ম থাকে সেটা। এখন এই ইকুয়েশনটার যদি সলিউশন বের করতে চান, এই সলিউশন আপনার এরকম বাইর হবে। এই কাপ্পা, আগে কাপ্পাটা কে এটা ছিল আপনার ওই রিয়েল, এখন দেখা গেল যে এই কাপ্পা বা কে ওয়েভ ভেক্টর কে এটা কমপ্লেক্স, এবং এই কমপ্লেক্সের মধ্যে একটা ইয়ে থাকবে, রিয়েল পার্ট থাকবে, একটা হইলো আপনার ইমাজিনারি পার্ট থাকবে। এই ইমাজিনারি পার্টটা এই যে কে, এই যে কেটাকে যেহেতু কে প্লাস আই কাপ্পা হিসেবে লেখা যায়, এই কেটাকে যদি আপনি এই ওয়েভ ইকুয়েশনে বসালে পরে কি দাঁড়াইতেছে, এই কে পার্টটা আমরা অলরেডি হ্যান্ডেল করতে পারি। কাপ্পাটা বসাইলে পরে এখানে আই ইন্টু আই মানে আই স্কোয়ার, মানে মাইনাস কাপ্পা চলে আসলো, মাইনাস কাপ্পা মানে এইখানে মাইনাস কাপ্পা জেড একটা টার্ম আসলো। মানে আপনি যদি এটাকে বসাইলে পরে এই যে এখানে এটার পার্ট গুলা লিখছে ওইটা ইম্পর্টেন্ট না, এই যে এখানে ই টু দি পাওয়ার মাইনাস কাপ্পা জেড একটা পার্ট থাকলো, আরেকটা হলো রিয়েল পার্টটা এরকম থাকলো। এই পার্টটা অলরেডি আমরা হ্যান্ডেল করছি, আগে কাপ্পা কোনো টার্ম ছিল না, ইমাজিনারি পার্ট ছিল না, ইমাজিনারি পার্ট একটা আইসে
একটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং টার্ম চলে আসলো, এখানেও এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং একটা টার্ম আসে। তার মানে ইলেকট্রিক ফিল্ডটা এই মিডিয়ার ভিতরে যখন ঢুকবে, যে মিডিয়াতে আপনার ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল, তার ভিতরে যখন ঢুকবে ইলেকট্রিক ফিল্ডের মান কমতে থাকবে, এই বি এর মান কমতে থাকবে। তার মানে আপনি যদি এখন একটা মেটালের ভিতরে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ঢুকে, এই মেটালের ভিতরে যখনই আপনার এরকম এক্সপোনেনশিয়ালি ডিকেইং পার্ট থাকে, এই যে একটা স্পেশাল ডেরিভেটিভ এই স্পেসের সাথে সাথে কমতেছে, এটা কোন জায়গায় থাকতে পারে? এটা আপনি দেখছেন যারা রেডিও অ্যাক্টিভিটি পড়ছেন, রেডিও অ্যাক্টিভিটিতে আপনাকে একটা স্ল্যাব, এই যে একটা স্ল্যাব, এবং স্ল্যাবের ভিতরে গামারে ঢুকতেছে, গামারে ঢুকলে পরে এই যে গামারের ইন্টেন্সিটি এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে, ওখানে লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট মিউ ছিল এবং e⁻⁻μz এরকম ইন্টেন্সিটি, গামারের ইন্টেন্সিটি এইভাবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে। এটা কি আপনারা করছেন না? ফিল্ডিং স্যার, স্যার করছি স্যার, করছেন। এই যে এইটা একই জিনিস দেখেন, অ্যানালগাস, অ্যানালগাস এই জিনিস আবার করছেন কোথায়? দেখেন আপনি ইয়েতে করছেন, এই আপনি সুপার কন্ডাক্টিভিটিতে। একটা সুপার কন্ডাক্টরের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড, সুপার কন্ডাক্টরের ভিতরে যখন পেনিট্রেট করবে তখন দেখবেন যে ম্যাগনেটিক ফিল্ডের মান এইভাবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে। ওই লন্ডন ইকুয়েশন, এটা আপনাকে ভুইয়া স্যার ডিরাইভ করে দেখাইছে খুব সম্ভবত। এবং লন্ডন পেনিট্রেশন ডেপথ, যেই পরিমাণ দূরত্ব গেলে পরে ম্যাগনেটিক ফিল্ডটা 1/e পরিমাণ ডিকে করে। ঠিক একই রকম ভাবে গামারে একটা মেটালের ভিতর ঢুকলে পরে 1/e পরিমাণ যদি ঢুকে করে, এইটা একটা ক্যারেক্টারিস্টিক লেন্থ। ঠিক একই রকম ভাবে এখানেও একটা মেটালের ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে পরিমাণ দূরত্ব গেলে পরে জেড এর মান 1/কাপ্পা হবে, ওই দূরত্বটাকে বলে হলো স্কিন ডেপথ, স্কিন ডেপথ বলে। দেখছেন একই ফিজিক্স, একই ফিজিক্স বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নাম দিয়ে আসতেছে, কিন্তু অঙ্ক কিন্তু এক, অঙ্কটা একই। তাহলে 1/কাপ্পা পরিমাণ ডিকে করতেছে বা e⁻⁻1 হইতেছে, যে দূরত্ব গেলে পরে ওটাকে স্কিন ডেপথ হবে। এবং একটা মেটালের ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পেনিট্রেট করতে পারতেছে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড মেটালের ভিতরে আস্তে আস্তে কমতেছে। তাহলে পেনিট্রেট যদি করতে না পারে তাহলে কোন পার্টটা থাকবে? ট্রান্সমিটেড পার্ট নাই, তাহলে কোন পার্ট থাকবে? রিফ্লেক্টেড পার্ট থাকবে। তাহলে এটার একটা অ্যাপ্লিকেশন বলেন তো। ওয়েভ গাইড, ওয়েভ গাইড, এই তো ওয়েভ গাইডে এত কঠিন কঠিন বলেন কেন ভাই? আর কি আছে অ্যাপ্লিকেশন? মিরর, মিরর, জি মিরর, এটা হলো মিরর। আপনার মিরর আপনাকে বলছিলাম কিনা জানি না ফার্স্ট ক্লাসে, যখনই আপনি ফার্স্ট ইয়ারে মানে প্রথম ক্লাসে আপনি ছাত্রদেরকে এগুলা বলবেন আর কি, হ্যাঁ, যে মিরর, মিররটা আসলে তো গ্লাস লাগে না, গ্লাসটা দেয় হইলো আপনার জাস্ট ওই ইয়েতে অ্যালুমিনিয়ামের যে কোটিং আছে পিছনে, অ্যালুমিনিয়ামের কোটিং, কোটিংটাকে ইয়ে করার জন্য, মানে সাস্টেইন করার জন্য। এইটা এখান থেকে আপনি বাই করে ফেলতে পারেন যে কতটুক থিকনেস হইলে পরে এই 1/কাপ্পা পরিমাণ ডিকে হবে বা 1/e পরিমাণ ডিকে হবে। এবং সেটা দেখা গেছে যে খুবই সামান্য একটা মানে ন্যানোমিটার সাইজ বা এরকম হইলে পরেই আপনার ওই মানে ইয়ে ট্রান্সমিটেড পার্টটা শূন্য হয়ে যাবে এবং রিফ্লেক্টেড পার্টটা ম্যাক্সিমাম থাকবে। এবং এইটা তাহলে এটা হইলো আপনার ইয়েতে আপনি ইউজ করলেন, মিররে ইউজ করলেন। এখানে হয়তো কোথাও লেখছে এটা, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন্টেন্সিটি কিভাবে কমে, এই যে এই একই জিনিস আপনার ড্যাম্পড হারমোনিক মোশনে আপনি করছেন, ড্যাম্পড হারমোনিক মোশন, একই ফিজিক্স। জি স্যার, জি জি করেছি স্যার। হ্যাঁ, একই ফিজিক্স। এখানে একটা জিনিস খেয়াল করেন, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ফেজ ডিফারেন্স তৈরি হয়েছে।
একটা ফেজ, এটা ইন ফেজে নাই। আগে যখন ম্যাটেরিয়াল ছাড়া ছিল শূন্য মাধ্যম, ওখানে ইন ফেজে ছিল, এখানে ইন ফেজে নাই। এখানে একটা দুইটার মধ্যে ফেজ, একটা ফেজ অ্যাঙ্গেল তৈরি হয়। এটা রিফ্লেকশন একটা কন্ডাক্টিং সারফেস, ওই যে ওই জিনিসটা তো অলরেডি বলে ফেলছি। কন্ডাক্টিং সারফেসের ওইটা মানে এই রিফ্লেক্টেড, এই যে 180 ডিগ্রি ফেজ শিফট। গ্লাস হ্যাজ নাথিং টু ডু উইথ সাপোর্ট দ্য সিলভার, সিলভার দিয়ে করে, অ্যালুমিনিয়াম দিয়ে করে। স্কিন ডেপথ সিলভার ইজ ফ্রিকোয়েন্সি অ্যারাউন্ড 100 অ্যাংস্ট্রম এর সমান, মানে 10 ন্যানোমিটার। ভেরি থিক লেয়ার লাগে না। ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স অফ পারমিটিভিটি। পারমিটিভিটি হইল এই আপনার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে। এটা হলো ডিসপারশন, এটাকে বলে ডিসপারশন বা বিচ্ছুরণ। এটা আপনি পড়াইছেন। অ্যানোমালাস ডিসপারশন আছে, এই যে ওয়েভলেন্থ বাড়লে পরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমতেছে। আবার একটা জায়গায় দেখা যাবে, এটাকে ডিসপারসিভ মিডিয়াম বলে, ডিসপারশন মিডিয়াম। এই ইয়েটাকে বলে ডিসপারশন, এবং এনটা হইলো এপসাইলন আর এর স্কয়ার রুট। এটা আমরা জানি, এটা আমরা একটু আগে দেখাইছি। তাহলে এখন এই আপনার এগুলা কি আপনারা গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি, এগুলা বিভিন্ন জায়গায় করাইছে, কোয়ান্টাম মেকানিক্সও করাইছে, বিভিন্ন জায়গায় করাইছে। যখন ওয়েভ একটা গ্রুপ অফ ওয়েভ নিয়ে আসে এবং গ্রুপ অফ ওয়েভকে একটা পার্টিকেল হিসাবে আমরা ট্রিট করতে পারি। এগুলা আপনাকে যেটা বললাম যে একই ফিজিক্স বিভিন্ন জায়গায় থাকে। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে যদি একটা ইলেকট্রন থাকে এবং ইলেকট্রনটা যদি একটা অ্যাটমের মধ্যে বাউন্ড থাকে, এটাকে ইলেকট্রনটা ইলেকট্রিক ফিল্ডের কারণে ইলেকট্রনটা অসিলেট করবে। তাহলে এই ইলেকট্রন উইল ফলো দ্য ইলেকট্রিক ফিল্ড, এবং এটা আমরা একটা ধরতে পারি একটা স্প্রিং আছে, এবং স্প্রিংটা এই ইলেকট্রনটা যেহেতু বাউন্ড টু দ্য অ্যাটম এবং এর সাথে অ্যাসোসিয়েটেড একটা স্প্রিং ফোর্স আছে, এবং এর সাথে স্প্রিং এর সাথে যে এনার্জি আছে সেই এনার্জিটা স্প্রিং ফোর্সের জন্য এই যে হাফ এক্স স্কোয়ার ইউ, এটা আপনারা জানেন তো না, হাফ কে এক্স স্কোয়ার না? জি স্যার। হ্যাঁ, ওই যে ওই জিনিসটাই বিভব শক্তি। হ্যাঁ, বিভব শক্তি। হ্যাঁ, এইটাও বিভব শক্তি, এটা পোটেনশিয়াল এনার্জি। টেইলর সিরিজ এক্সপেনশন করছে। এই যে এটা হলো ড্যাম্পিং ফোর্স, ভেলোসিটি প্রপোর্শনাল ডিএক্স ডিটি। তাহলে আপনি ওই এখানে যদি আপনি একটা ড্রাইভিং ফোর্স দেন, এটা ড্যাম্পড হারমোনিক মোশনের পরে আপনি ফোর্স হারমোনিক মোশন পড়াইছেন ছাত্রদের। ফোর্স, এই যে এরকম একটা অসিলেটিং ইয়ে দিলেন আপনি, কোন একটা অসিলেটরকে আপনি এইভাবে করে বারবার দিতেছেন এবং অসিলেটর একটা ফোর্স দিতেছেন, ড্রাইভিং ফোর্স, অসিলেটর ফোর্স দিতেছেন, এবং তাইলে পরে আপনার যে ফোর্স করেন, যদি আপনি ফোর্স ব্যালেন্স করেন, এটা হইলো এম এ টার্মটা, এটা হলো বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি মানে হইলো যেটা ওই ইলেকট্রনের সাথে, এটা হইলো পুরাপুরি হইলো আর কি আপনার যেটা অসিলেটরি টার্ম, যেটা অসিলেটরি টার্ম, এটা হলো ড্যাম্পিং পার্ট, এটা হলো ড্রাইভিং পার্ট। এই তিনটা ফোর্স আপনি যখন ফোর্সড অসিলেশন ডিরাইভ করছেন, এই ঠিক একই রকম যাবে, একই থিওরি, আর নতুন কিছু নাই এর ভিতরে। তাহলে আপনি ওই তিনটা ফোর্স এখানে লেখেন। এটা হলো ড্যাম্পিং টার্ম, এটা হলো এম ওমেগা স্কোয়ার এক্স, এটা হলো অসিলেটরি টার্ম যেটা, আর এটা হলো আপনার টার্ম যেটা হলো আপনার ড্রাইভিং ফোর্স। এইখানে এই কস টার্মটাকে আপনি এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে পারেন, এটা সলিউশনটা এরকম আসতে পারে। তো সেখান থেকে আপনি এইখানে যদি বসান এক্স নট এর মান এরকম আসবে। এক্স নটটা হইলো আপনার ওই যে ইলেকট্রনটা কতটুকু মুভ করলো, ইলেকট্রিক ফিল্ড যদি ই নট দেন, ইলেকট্রনটা এক্স নট পরিমাণ মুভ করলো, এইটা হলো ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইলেকট্রন। তাহলে ডাইপোল মোমেন্ট পি হলো কিউ ইন্টু এক্স টি। এই যে এক্স টির ভিতরে এখানে এক্স নট আছে, কিউ ইন্টু এক্স টি হইলো যে ওই পজিটিভ চার্জ থেকে ইলেকট্রন নেগেটিভ চার্জটা কতটুকু মুভ করলো, এবং এই ডাইপোল মোমেন্টটা পরিবর্তন হচ্ছে সময়ের সাথে। এই হলো ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ঠিক একই রকম ভাবে ইলেকট্রিক ডাইপোল পোলারাইজেশনটা কেমনে বাইর করবেন? ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম,
এনটা হইলো ক্যাপিটাল এনটা হইলো আপনার এন মলিকিউলস পার ইউনিট ভলিউম যদি থাকে, আর ওই এমটা হইলো আপনার ওই ম্যাস অফ দা যে ইয়েটা নিছেন ইলেকট্রনের ম্যাস। তাহলে এন এর ভিতরে আপনার পার ইউনিট ভলিউম অলরেডি আছে, এই যে এন দিয়ে যদি ভাগ করে দেন, এই পিটির সাথে এন দিয়ে যদি গুণ করলে পরে আপনার এই স্মল ডাইপোল মোমেন্ট, একটা অ্যাটমের জন্য যে ডাইপোল মোমেন্ট, এটা ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি হয়ে গেল ইলেকট্রিক পোলারাইজেশন ক্যাপিটাল পি। এখন আপনি এখানে দেখেন এটা ডিনোমাইনেটর একটা কমপ্লেক্স টার্ম আছে, এখানে একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে, এবং পি সমান হইল প্রপোর্শনাল টু ই, এটা হলো সাবস্টিবিলিটি কাই ই। এটা ইলেকট্রিক ফিল্ডের জন্য করতেছি আমরা। এবং এইখানে একটা জিনিস আপনি খেয়াল করেন, এখানে আমি যে ইয়েটা করছি এখানে এই গামাটা কি ছিল বলেন তো ভাই? গামাটা ছিল ড্যাম্পিং টার্ম, ওই ড্যাম্পিং কনস্ট্যান্ট যেটা, ওইটা ছিল গামা। তাহলে এখানে যদি আপনার 3 ধরনের অসিলেটর থাকে আপনার এই ম্যাটেরিয়ালের ভিতরে, 3 ধরনের অ্যাটম আছে ধরেন, প্রতিটা অ্যাটমের একটা অ্যাটমের জন্য ইলেকট্রন এক এনার্জি দিয়ে বাউন্ড করা। তাহলে আমি যদি বাইরে থেকে মানে আপনি যে অসিলেটর ইলেকট্রিক ফিল্ড দিচ্ছেন, ওই অসিলেটর ইলেকট্রিক ফিল্ডের কারণে ইলেকট্রনটা এইভাবে অসিলেট করতেছে, এই ইলেকট্রনটা অসিলেট করবে এখন বিভিন্ন স্প্রিং কনস্ট্যান্টে। একটা অ্যাটমের জন্য স্প্রিং কনস্ট্যান্ট ভিন্ন, K1, K2, K3, এবং ড্যাম্পিংটাও ভিন্ন, ওই ওমেগা জে এটা ভিন্ন, গামা জে এটা ভিন্ন। তাহলে এই জিনিসটা যদি আপনি এখন বিভিন্ন টাইপের অ্যাটম থাকে, তাহলে পরে এইখানে আপনি জে দিয়ে লিখতে পারেন, এক টাইপের অ্যাটমের জন্য এই টার্মটা এক রকম আসবে। আর এফ যেটা হলো there are FJ electrons with frequency omega j damping gamma j in each molecule. প্রতিটা মলিকুলের ভিতরে এরকম আপনার বিভিন্ন টাইপের যদি থাকে, তখন আপনার এটা FJ-টা একটা ওয়েটিং ফ্যাক্টরের মতো, যে কোন মলিকুল কত বেশি আছে, যেই মলিকুল যত বেশি আসবে তার FJ-টা তত বেশি। তাহলে এই দাঁড়াইলো পি এর থেকে তাইলে আপনার কাই থেকে এপসাইলন থেকে এন বাইর করতে পারেন। এটা এপসাইলন আর হইলো এই দাঁড়াইলো এই এপসাইলন আর থেকে আপনার ওই এনটা বাইর করতে পারবো আমি এপসাইলন থেকে। এখান থেকে আমার এনটা বাইর করব, এই যে এন কাপ্পা বাইর করতে পারি, এই যে এই দাঁড়াইলো। এইখান থেকে আপনি এই মানে আপনার এই বিভিন্ন ওমেগার ক্ষেত্রে এন বাইর করছে, যে n-1 এইটা। এখানে দেখেন এই যে এই ইয়েটা, এখানে আপনার ডিনোমিনেটর মানে হর এবং লব, এই ধরনের আপনি বারবার করছেন। এটা হলো a মাইনাস IB ফর্মে, a-IB, এটার সাথে আপনি ডিনোমিনেটর এবং ইয়েতে a প্লাস IB, আর উপরে হইলো a প্লাস IB, এটা যদি গুণ করেন তাহলে পরে এই নিউমিনেটরটা আপনার এখানে আর কমপ্লেক্স টার্ম থাকলো না, উপরে একটা ইমাজিনারি পার্ট থাকলো, একটা কমপ্লেক্স পার্ট থাকলো, মানে একটা ইমাজিনারি পার্ট থাকলো, একটা রিয়েল পার্ট থাকলো। তাহলে দুইটা পার্ট চলে আসলো এই কাপ্পার জায়গায়। তাহলে K1 প্লাস IK2, তাহলে K1 প্লাস IK2 একটা হবে আপনার এই যে একটা হবে এন, একটা হবে আলফা। এনটা হইলো আপনার ওই যে রিয়েল পার্ট, আলফাটা হইলো ইমাজিনারি পার্ট। এখানে আপনার কয়েকটা স্টেপ জাম্প করছে এখানে, এই স্টেপ গুলা খুবই ইজি, আপনি করে নিতে পারবেন। ওই যে a মাইনাস IB দিয়ে আপনার উপরে এবং নিচে এবং উপরে যদি আপনি গুণ করেন, তাহলে এনটা হইলো এই যে এইটা, আর আলফাটা হইলো এইটা। এখন দেখেন যখন আপনার ওমেগা জে এটা ওমেগার সমান হয়, ওমেগা যদি ওমেগা জে এর সমান হয়, ওমেগা মানে হইলো যেই ফ্রিকোয়েন্সিতে আপনি ওমেগা, এই ফ্রিকোয়েন্সি হলো ড্রাইভিং ফ্রিকোয়েন্সি।
এই ওমেগাটা যদি আপনার যেই অ্যাটম আছে তার একটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আছে ওমেগা জে, ওমেগা যদি ওমেগা জে এর সমান হয়, আলফাটা সবচেয়ে বেশি। আলফাটা হইল লস, এই যে লস আলফা, লস বা ড্যাম্পিং টার্ম, তখন আপনার এই অ্যাটমটা সবচেয়ে বেশি অসিলেট করবে, সবচেয়ে বেশি ইয়েতে, এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা সবচেয়ে বেশি অ্যাবজর্ব হবে ম্যাটেরিয়ালের ভিতরে, এবং ডাইইলেকট্রিক মিডিয়া এইভাবে করে অ্যাবজর্ব হবে এবং ওখানে হিট প্রডিউস করবে। এই হলো আলফা। তাহলে এই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে সবচেয়ে বেশি হিট প্রডিউস হবে, এবং ওই সময় আমার এই এখানে n-1 ড্র করছি। n যদি ড্র করতাম তাহলে আপনার ওয়েভলেন্থের সাথে সাথে আপনার এনটা এইভাবে কমতো, বা এখানে ফ্রিকোয়েন্সির সাথে সাথে এনটা এইভাবে বাড়তো। এই যে এনটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কিন্তু এই ওমেগা 1 থেকে ওমেগা 2 এর মধ্যে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কমছে। তাহলে এটা হলো অ্যানামোলাস ডিসপারশন। অ্যানামোলাস মানে কি? অ্যানামোলাস মানে নট নরমাল, অ্যাবনর্মাল। এটা হলো অ্যাবনর্মাল ডিসপারশন। এটাও আপনি অপটিক্স করানোর সময় করছেন, ডিসপারশন, অ্যানামোলাস ডিসপারশন অপটিক্সে পড়াইছেন? পড়াইছেন, ডিসপারশনের চ্যাপ্টার আছে আমার, এটা সিলেবাসে থাকার কথা, আপনি পড়াইছেন। এবং এই ধরনের এই যে দিয়ে মলিকিউল দিয়ে অ্যাটম দিয়ে এটা ডিরাইভেশন, এই ডিরাইভেশনটা এখানে আপনি দেখলেন। সেলমেয়ারের ইকুয়েশন মনে হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যানামোলাস ডিসপারশন, সেলমেয়ার্স ইকুয়েশন, এটা আপনারা দেখছেন। এই যে সেলমেয়ার্স ইকুয়েশন যেটা বললো এই যে এরকম, এটার একটা এটার একটা আমাদের সেকেন্ড ইয়ারে একটা ইয়েও আছে, এক্সপেরিমেন্টও আছে এইটার। তাহলে এই আপনার যে কচিস ফর্মুলা, এবং এটা ডিরাইভেশনটা হইলো আর কি। মেইন কথা হইলো এটা ডিরাইভেশনটা আপনি এখন করতে পারলেন, যেটা আগে আপনি বাচ্চাদেরকে যা বলে দিতেন এইটাই। ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স এর এই 9 নাম্বার চ্যাপ্টার এই বইয়ের, মানে এটা যদি আপনি পড়েন, এটা পড়া উচিত সব, এবং প্রতিটা পেজ পড়া উচিত। প্রতিটা পেজের ভিতরে একটা একটা করে ফিজিক্স, এবং যে ফিজিক্স গুলা আগে আপনারা মেমোরাইজ করাইছেন এবং এখন আপনারা বুঝতে পারতেছেন। ওয়েব গাইড একজন আগে বলছিল, ওয়েব গাইড এটা যারা ট্রিপলি পড়ছেন বা অ্যাপ্লাইড ফিজিক্স পড়ছেন তাদের ওয়েব গাইড করতে হয়েছে। ওয়েব গাইড আর কিছুই না, ওয়েব গাইডটা ঠিক একই রকম ভাবে যেমন আপনার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় আপনার অপটিক্যাল ফাইবারে, ঠিক একই রকম ভাবে এখানেও আপনার একটা মেটাল দিয়ে যেরকম ওয়েব গাইড তৈরি করা হয়, এবং এই ওয়েব গাইডের ভিতরে যদি আপনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রোপাগেট করবে, এবং এই ওয়েব গাইডের সাইজ এবং শেপের উপর ডিপেন্ড করবে যে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের লস কতটুকু হইতেছে, কতটুকু প্রোপাগেট করতেছে, এবং সেই জিনিসটা এখানে আছে। আমি এটা নিয়ে বেশি দূর করব না, এটা আপনারা দেখে নিবেন আর কি। হ্যাঁ, সবকিছু তো আমার পক্ষে আর পড়ানো সম্ভব না। এখানে ট্রান্সভার্স ইলেকট্রিক ওয়েভ আছে, ট্রান্সভার্স ম্যাগনেটিক আছে, ট্রান্সভার্স ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ওয়েভ আছে, এবং ওয়েভ গাইডে কখন পোলারাইজড হবে ইজেড সমান 0, কোন মোডে হবে, বিভিন্ন মোড আছে, এবং এই কোনো মোডের ক্ষেত্রে প্রোপাগেট করবে, কোনো মোডে প্রোপাগেট করবে না। তাহলে এই রেক্টাঙ্গুলার ওয়েভ গাইডের একটা অঙ্ক আছে, এগুলাও আপনার সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে করা। আগে যে 3 নাম্বার চ্যাপ্টারে যে অঙ্কগুলা করছেন, 2 নাম্বার চ্যাপ্টারে যে অঙ্কগুলা করছেন, সেই একই অঙ্ক, একই ফিজিক্স, একই এই যে সেপারেশন অফ ভেরিয়েবল, এবং সেখান থেকে ওয়েভ গাইডের এবং ওয়েভের বিভিন্ন মোড, mn এর বিভিন্ন মোড, এই ধরনের আপনি করছেন। পার্টিকেল ইন এ বক্সে এই যে এরকম সলিউশন আসছিল। পার্টিকেল ইন এ বক্স করছেন নাকি? পার্টিকেল ইন ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল করছিলেন? ঠিক একই ফিজিক্স, একই অঙ্ক। এবং এই ফিজিক্সের মজাটাই এটা, যদি একবার এটা বাইর করতে পারেন, এরকম কাট অফ ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির নিচে থাকলে পরে প্রোপাগেট করবে,
উপরে থাকলে পরে প্রভোকেট করবে না। তাহলে এই ওয়েভ গাইডে কিভাবে এই যে রিফ্লেকশন হইতেছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঠিক যেরকম ঠিক একই রকম ভাবে ওয়েভ গাইডে কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যায় সেটা আমরা এখান থেকে দেখতে পারি। কোএক্সিয়াল ট্রান্সমিশন লাইন ঠিক একই রকম ভাবে এটা একটা ওয়েভ গাইড। এখানে আপনার কনসেন্ট্রিক দুইটা আছে, সিলিন্ড্রিক্যাল ওয়্যার আছে, একটা হলো ফাপা ওয়্যার, একটা সলিড ওয়্যার, এবং তার ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিভাবে প্রপাগেট করতেছে সেটা আপনারা এখানে দেখতে পারেন। আচ্ছা, এরপরে থার্ড ক্লাস শুরু করব এবং ওইখানে আমরা রেডিয়েশন একটু দেখাবো। এরপরে আমরা একটু রিলেটিভিস্টিক ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, এবং সেখানে 4 ভেক্টর, এবং সেখান থেকে আমরা একটা জেনারেলাইজেশনের দিকে যাব, এবং এই লাস্ট ক্লাসে আমরা ওগুলা করব। একসাথে 3টা ক্লাস নেওয়া খুবই আর কি। আপনার এখন একটু আচ্ছা, ওই লাস্ট ক্লাসে আমরা একটু এই বিষয়ে গল্পও করব, আপনাদের থেকে ফিডব্যাক নিব। আপনারা যদিও পরের ইয়েটা কয়টায়, 2টায় নাকি? জি স্যার, 2টায়। তাহলে 2টায়, তাহলে আমরা এই পর্যন্ত আজকে এখন এখানে শেষ করে দেই ক্লাসটা।